ইন্সপেক্টর তামিম চৌধুরী রূপক চৌধুরীর ছোট ভাই, একজন সৎ, কঠোর ও দায়িত্ববান পুলিশ অফিসার। সে সৎ পুলিশ অফিসার হলেও তার জীবন রুক্ষতায় ভরা। কিন্তু এই রুক্ষতা ভরা জীবনেও একটি কোমল ফুল ঠাঁই পেয়েছে তার জীবনে। তার মেয়ে দিশা। দিশা তার আদরের মেয়ে, চোখের মণি। কিন্তু তিনি কখনো তাকে দুর্বল করে বড় করেননি। ছোট থেকে শেখাতেন নিজের শক্তির পরখ করাকে। পুলিশ হওয়ার দরুন নিজের মেয়েকে সব বিপদ থেকে রক্ষা করার জন্য মার্শাল আর্ট থেকে শুরু করে গান দিয়ে শ্যুট করার ট্রেনিংও করিয়েছেন। দিশার বয়স যখন মাত্র 5 বছর, তখন তার মা পৃথিবী থেকে বিদায় নেয়। তামিম নিজের মেয়েকে একা হাতে মানুষ করতে পারত না। কাজের ভারে অপরাধ দমনের যুদ্ধে ব্যস্ত তামিম মেয়ের শৈশবের পাশে দাঁড়াতে পারেননি। কিন্তু সীমা, তার বড় ভাবি, দ্বিতীয় মায়ের মতো আগলে রেখেছেন দিশাকে। আর তামিম ছায়ার মতো থেকেছেন দিশার পাশে, দূর থেকে পাহারা দিয়েছেন সবসময়। কাজের খাতিরে নিজ বাড়িতে যাওয়া হয় না খুব একটা। দিশায় মাঝে মাঝে আসে তার বাবার সাথে দেখা করতে। আজকের বিকালটায় রোদ পড়েছে বাড়ির বারান্দায়। পুরনো কাঠের দোলনায় দুলছেন তামিম। হাতে ধোয়া ওঠা কফির কাপ, চোখে রিডিং গ্লাস। নিজের এই বাড়িতে কদাচিৎ আসা হয়। অপরাধ দমনের শহরে জটের মাঝখানে এই ছায়াঘেরা বাড়ি হারিয়ে যাওয়া অতীতের শান্ত কোনো কোণ। যদিও বাড়িতে খুব কম সময় কাটান তিনি। পুলিশ তো, তাদের কোনো বিশ্রাম নেই। এই নিঃশব্দকে ছিন্ন করে দিশা এসে বসে পড়ে তার বাবার পাশে। তার চোখে চঞ্চলতা, ঠোঁটে ছড়ানো মুগ্ধ হাসি। এসে দিশা মিষ্টি করে ডেকে ওঠে, বাবা। এই ডাকে মন ভরে ওঠে তামিমের। তামিম তাকিয়ে দেখেন মেয়েটাকে। আরও একটু বড় হয়েছে কি, একটু বেশি সাহসী, একটু বেশি দৃঢ় লাগছে। দিশা আনমনে বলতে শুরু করে, আজ আমার বান্ধবীর জন্মদিন, একটু বের হব রাতে, ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই। সে জিও, কেমন আছো তুমি? সেটা আগে বলো। আমি ঠিক আছি, আর তুমি একদম চিন্তা করো না। তুমি জানো তো তোমার মেয়ে কতটা স্ট্রং। দিশা মুচকি হেসে বলে। তামিম আর কিছু বলে না, শুধু মেয়েটার মাথায় হাত রেখে আদর করে। বাবা মেয়ে অনেকদিন পর জমিয়ে আড্ডা দেয় কিছুক্ষণ। তারপর দিশা তার বাবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে পার্টির উদ্দেশ্যে। রাত নামতেই দিশা পৌঁছে যায় ক্লাবটায়। রঙিন আলো, সুরের তালে ছন্দময় আনন্দ। কেক কাটার পর যে যার মতো নাচছে, আনন্দ করছে। কিন্তু দিশা এসবের মাঝেও একা। ডান্সে আগ্রহ নেই তার, কারো কথাও ভালো লাগে না। শুধু বন্ধুত্বের খাতিরে সামাজিকতা রক্ষায় এসেছে। রাত তখন গভীর। ক্লাবের ভিতর একরাশ রং বেরঙের কৃত্রিম আলো। বাজনার তালে ভেসে যাচ্ছে এক একটা দেহ। কারো চোখে ঝলমলে আকর্ষণ, কারো চোখে তীব্র নেশা। তবুও এক কোণে সময়টা থেমেছিল দিশার জন্য। দিশা কাউন্টারের একপাশে বসেছিল। গোল ফ্রেমের চশমা চোখে, ঠোঁটে হালকা নুড শেডের লিপস্টিক। পরনে কালো পোশাক, যার উপরের অংশটি কোমর পর্যন্ত গাঢ় ফিটিংয়ে আঁটোসাঁটো। শরীরের গঠনটাকে ছুঁয়ে যাচ্ছে। পোশাকটি কোঅর্ড সেট ছিল, যা আধুনিক। পুরো সাজটাই ছিল এক ধরনের নীরব সৌন্দর্যের বহিঃপ্রকাশ। দিশা ড্রিঙ্ক করে না, তাই জুসের গ্লাসে ছোট একটা পাইপ ঠোঁটে দিয়ে ধীরে ধীরে চুমুক দিচ্ছিল। তার চোখে কোনো উত্তেজনা নেই, নেশাও নেই, আগ্রহ নেই কিছুতে, বরং এক ধরনের নিস্তব্ধতা রয়েছে। সে শুধু পর্যবেক্ষণ করছিল চারিদিকে। কিন্তু দিশা জানত না কেউ তাকে দেখছিল দূর থেকেই। শুধু দেখা নয়, গভীরভাবে অবলোকন করছে। ধূসর রাঙা চোখ জোড়া নিঃশব্দে ঘিরে ফেলেছে দিশাকে। সেখানে স্পষ্টভাবে লেখা একটাই শব্দ বোঝা যায়, আসক্তি। মারাত্মক আসক্তি। অদ্ভুত এক মারাত্মক নেশা ছিল সেই ধূসর রাঙা চোখে। সে চোখ ছিল সাহেব রেজা সারোয়ারের। তার পরনে অফ হোয়াইট শার্ট, তার উপরে কালসে ব্লেজার। টাই খুলে দুই পাশে ঝুলে আছে বেসামাল ইচ্ছে আর ক্লান্ত অনাগ্রহের মিশেল। এক হাতে স্কচ, অন্য হাতে জ্বলন্ত সিগারেট। ধোয়া পাক খেয়ে উঠে গিয়ে শুয়ে ফেলেছিল কাউন্টারের ছাদকে।
তার চোখ, ঠোঁট আর কাঁধ ছিল এমন এক নির্লিপ্ত তীক্ষ্ণতা যা মুগ্ধ করে আবার বিষিয়ে দেয়। সে বসেছিল দিশার ঠিক উল্টো দিকে, কিন্তু চোখ ছিল স্থির দিশার উপরে। কিছুক্ষণ পর দিশা কাউন্টারের পাশ দিয়ে উঠে হাঁটতে শুরু করলো। সে ক্লাবের বাথরুমের পাশের আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের চোখে মুখে একটু পানি ছিটিয়ে নিল। একটু ক্লান্ত লাগছিল তার। অনুভব করলো পেছনে কেউ দাঁড়িয়ে। সে জানে না পেছনে একজোড়া ধূসর চোখ অন্ধকারে জ্বলছে। দিশা ঘুরে দাঁড়াতে গিয়ে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে দুটো বলিষ্ঠ হাত ধরে ফেলল তাকে। একটু ভয় পেলেও প্রথমবারের মতো দিশা চোখ রাখল সাহেবের চোখে। ধূসর রঙের গভীরে বাজে পাখির ন্যায় তীক্ষ্ণতা। দিশা হঠাৎ ঘাবড়ে গেল আচমকা কাউকে দেখে। জ্ঞান ফিরতেই ছিটকে সাহেবের সংস্পর্শ থেকে সরে দাঁড়ালো। সাহেবের ঠোঁটে ফুটে ওঠে একপেশে বাঁকা রহস্যময় হাসি, যেন সে সব জানে। দিশা তাড়াতাড়ি নিজেকে সামলিয়ে ক্যাজুয়ালি বলে উঠল, আই এম এক্সট্রিমলি সরি, আমি খেয়াল করিনি। এই বলে পাশ কাটিয়ে চলে যেতে নিলে পেছন থেকে একটা শীতল হাত এসে দিশার হাতের কবজি ধরে ফেলল। প্রতিক্রিয়ার পূর্বে গভীর ভারী এক কণ্ঠস্বর শুনতে পেল সে। কাহা যারা হ্যাঁ ও, যারা নাম তো বাতা দো। দিশা চমকে পেছনে তাকালো। তার চোখে রাগের আগুন ঝলসে পড়ছে। দিশা হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে বলে, হু আর ইউ, হাউ ডেয়ার ইউ টু টাচ মি। সাহেব এবার আরও একটু এগিয়ে এলো। চোখে সে একই খুনে কোমলতা। সামান্য নিচু গলায় দিশার কানের কাছে এসে হাসকি কণ্ঠে বলল, मैं कौन हूँ तुम्हें जाना जरूरी नहीं, मैं तो यहाँ पर आया था तुम्हें मारने के लिए, बट तुम तो मेरे दिल जीत गया रोज। এই শুনে দিশার চোখ বিস্ময়ে ধরা পড়ে। হঠাৎ জাগা ভয় আর মনে কিছু অদ্ভুত চিন্তা ঘিরে ধরল। সাহেবের চোখ বলল কিছু, এটা খেলাও না, প্রেমও না, এটা সেই ধ্বংস যা শুরু হয় এক পলকের সাক্ষাতে, যার শেষ নেই, আছে শুধু আসক্তি। দিশা গভীর কিছু ভাবতে থাকে। শঙ্কা তার ভাবনায় ঢুকে পড়ে, কিন্তু ভয় ছাপিয়ে যায়। দিশা কৌশলে পকেট থেকে ছোট একটা বন্দুক বের করে লোকটির দিকে দ্রুত তাক করে। এটা তার বাবাই তাকে দিয়েছিল সেফটির জন্য। দিশা প্রবল আত্মবিশ্বাস নিয়ে বাঁকা হেসে বলে, আমাকে মোটেও দুর্বল ভাববেন না মিস্টার। লোকটা হেসে কণ্ঠে নিরসঙ্গতা মৃদুরতা নিয়ে বলে, ভাবছি না। आई नो यू आर ए ट्रेंड शूटर, तुम्हारी ट्रेनिंग है और तुम बहुत अच्छे से मारना जानता हो। कुछ दिन में लाइसेंस भी आ जाएगा तुम्हारा। आई एम राइट रोज। দিশা এবার সরাসরি তাকায়, ঠোঁটে একটুখানি ব্যঙ্গ হাসি। বাহ, সব জানেন দেখছি। ঠিক, কে বলুন তো আপনি? লোকটা আরও এক পা এগিয়ে আসে, দিশার একদম কাছে। দ্বিধাবিহীন দিশা পিছিয়ে যায়, লেগে যায় বেসিংয়ের সাথে। আতঙ্কিত গলায় বন্দুক তাক রেখেই বলে, আমি কিন্তু শ্যুট করতে এক সেকেন্ডও ভাববো না, এগোবেন না, মুভ ব্যাক। এই কথায় নিরুত্তাপ রইল লোকটা। সে ভয়ের মূর্ত প্রতীক নয়, বরং ভয়কে উপহাস করতে পছন্দ করে। সে বন্দুকের মুখটা ধরে নিজের বুকের কাছে ঠেকিয়ে দিয়ে বলে, গুলি মারনা চাহাতা हो यहाँ पर मारो, नहीं तो मैं मारूंगा नहीं। দিশা হতবাক, এই লোকটাকে কি চায়? লোকটা ঠোঁটের কোণে হালকা পাগলামির হাসি, চোখে অজানা কিছু, ঠিক ধরা যাচ্ছে না, কিন্তু রহস্যময়। তার দিকে চোখ কুঁচকে তাকায় দিশা। তার হাতে বন্দুক, অথচ সামনে এক অদ্ভুত পুরুষ। কিন্তু ও জানে ভয় তাকে থামাতে পারবে না, কারণ সে তামিম চৌধুরীর মেয়ে। কিন্তু এই ছেলেকে সাধারণ লাগছে না তার। এতটা অদ্ভুত কেন সে? নিশির নীরবতা ভেঙে রাত 1:30টার সময় রওনা দেয় রিভান আর আরসি তাদের হানিমুন যাত্রার সূচনা করতে। চাঁদের আলো হালকা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল শহরের ফাঁকা রাস্তাগুলো। গাড়ির জানালায় ভেসে আসছিল রাস্তার হালকা আলো, আর আরসির চুলে খেলা করছিল বাতাস। পরিবারের সবার কাছ থেকে বিদায় নেয় তারা। নতুন সংসার, নতুন যাত্রা, একরা স্বপ্ন চোখে নিয়ে সে রিভানের পাশে বসে পড়েছিল। রিভান 7 দিনের ছুটি নিয়েছে। বিয়ের পর থেকে দুজনেই বেশ ব্যস্ত ছিল।
সমাজের নিয়ম রক্ষা, আত্মীয়দের অনুষ্ঠান, হাজারো প্রথার ভিড়, তাছাড়া কাজ তো আছেই। নিজেদের মতো করে সময় কাটানো হয়ে ওঠেনি। এই হানিমুন একান্ত ভালোবাসার আশ্রয় হবে তাদের। গাড়ি ছাড়ার ঘণ্টাখানেক পর হঠাৎই আরসি ও অস্বস্তি অনুভব করে। ছোটবেলা সেই পুরনো সমস্যা, গাড়িতে উঠলেই বমি হয়। রওনার আগে রিভান ওষুধ খাইয়ে দিয়েছিল, কিন্তু সেসব ধাপে টিকল না। মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল আরসির। বমি করার পর রিভান ব্যাগ থেকে বোতল বের করে এগিয়ে দেয়। তার কণ্ঠে সামান্য উদ্বেগ নিয়ে বলে, আরসি, একটু পানি খাও। আরসি নীরবে পানি খায়, মাথাটা ঘুরছে তার। রিভান মৃদু স্বরে বলল, চোখ বন্ধ করে শুয়ে থাকো, একটু ঘুমাও, ভালো লাগবে। আরসি কিছু না বলে মাথা রাখে রিভানের বুকে। স্নেহের সে আশ্রয়ে শরীরের সব ক্লান্তি ঢেকে যায়। চোখের পাতায় জড়িয়ে আসে ঘুম। রিভান তার দিকে তাকিয়ে থাকে খানিকক্ষণ। ঘুমন্ত স্ত্রীর মুখটা অপার্থিব সুন্দর লাগছিল। আগলে নেয় আরসিকে যত্ন করে, কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয়। দীর্ঘ কয়েক ঘন্টার যাত্রার শেষে ভোরের প্রথম আলোয় তারা পৌঁছে যায় সিলেটে। শহরের কোলাহল থেকে দূরে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত গ্র্যান্ড প্যালেস রিসোর্ট। কোনো গল্পের রাজপ্রাসাদের মতোই বড় বড় খেজুর গাছ, পরিষ্কার ফুলে ভরা বাগান আর সামনে ছড়িয়ে থাকা সবুজ কার্পেটের মতো লন দেখে আরসির চোখ চকচক করে ওঠে। তার পছন্দ হয়ে যায় জায়গাটা। রুমে ঢুকে আরসি গোসল করতে চলে যায়। শরীরটা ম্যাচ করছিল দীর্ঘ ভ্রমণে। রিভানও প্রস্তুত হয়ে নেয়। ক্লান্তির মেঝে থেকে উঠে দাঁড়ানোর একমাত্র উপায় এই সতেজতা। দুজনেই পরপর গোসল করে নেয়। সকাল 9টার দিকে দরজায় কড়া নাড়ে রিসোর্টের রুম সার্ভিসের একজন। ট্রেতে করে খাবার দিয়ে চলে যায়। আসো, খিদে নেই, খেয়ে নেই, খিদে পেয়েছে নিশ্চয়ই। হালকা হাসিতে বলে রিভান। আরসি মাথা নাড়িয়ে চুল মুছতে মুছতে টেবিলের দিকে এগিয়ে আসে। দুজন একসাথে বসে খেতে খেতে ছোট ছোট গল্পে মেতে ওঠে। রিভান বলতে থাকে কখনো শৈশব, কখনো কলেজ লাইফ, কখনো বিয়ের দিন নিয়ে গল্প। শুধুমাত্র আরসির সাথে স্বাভাবিক যোগাযোগ বাড়াতে দুপুরের দিকে তা রওনা দেয় জাফলং। পথঘাটের পাশ দিয়ে ছুটে চলা পাহাড় আর পাথরের নদীর দৃশ্য এক একটা চিত্রকর্ম। গাড়িতে আরসি বারবার জানালা দিয়ে তাকিয়ে দেখে প্রকৃতি হাত বাড়িয়ে ডাকছে ওদের। বিকেলের আগেই পৌঁছায় ওরা। পাথর ভরা নদীর ধারে দাঁড়িয়ে আরসি এক ঝলক হাসে। হাওয়া তার ওড়না উড়িয়ে নিয়ে যায় পিছনের দিকে। রিভান ক্যামেরা হাতে সেই মুহূর্ত ধরে রাখে। একটার পর একটা ছবি তুলতে থাকে সে। আরসির হাসি, চোখের চাহনি, চুলে বাতাসের খেলা, সব কিছুতেই মুগ্ধ সে। রিভানের গ্যালারি আরসির ছবিতেই ভরে যায়। একজন লোক নিজের ইচ্ছেতে রিভান আর আরসির কাপল ছবি তুলে দেয়। আরসি নিজেও কিছু সেলফি তোলে রিভানের সাথে। এমনিতে এরকম ছবি তোলার প্রতি কখনো কোনো আকর্ষণ ছিল না আরসির। আজ কি মনে করে সে একদম কিশোরী হয়ে গিয়েছে। রিভান কিছু না বলে ছবি তোলার সময় শুধু বার কয়েক আরসির কপালে একটা চুমু দেয়, আর প্রত্যেকটি ছবি দারুণ ওঠে। সন্ধ্যার আগেই ওরা কিছু জিনিস কিনে নেয়। মায়ের জন্য সোয়েটার, বাবার জন্য একটা মাফলার, রিভানের ছোট ভাইয়ের জন্য কাঠের তৈরি পেন স্ট্যান্ড, আর আরসির ছোট বোনের জন্য ঝুমকা, আর তার মায়ের জন্য শাল। এরকম বাড়ির সবার জন্যই কিছু না কিছু কেনে। পাহাড়ের কোলে দাঁড়িয়ে পাথর নদীর জলে পা ভিজিয়ে আকাশে লাল কমলা রং মেখে যে দৃশ্য নামে, সেই প্রথম হানিমুনের বিকেলটা তাদের হৃদয়ের পাতায় চিরকাল আঁকা থাকবে। সেই মুহূর্তে দুজনেই জানত ভালোবাসা মানে শুধু কাছাকাছি থাকা নয়, বরং একে অপরের অনুভবে ধরা দেওয়া। সেই উপলব্ধি ওদের যাত্রার সেরা প্রাপ্তি। কাছাকাছি তো আসা হয়েছে দুজনের, শুধু মনের অনুভূতি প্রকাশ বাকি। তবুও তারা দুজনেই জানে তাদের ভালোবাসার গভীরতা অব্যক্ত অথচ অনুভূত। জাফলংয়ের বিকেলটা বেশ রঙিন হয়ে উঠেছিল। পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলা নদীর জলে তখন শেষ বিকেলের রোদ চিকচিক করছে। পাথরের ওপর বসে রিভান আর আরসি পা ডুবিয়ে দিয়েছে শীতল জলে। দুজনের হাতের গ্লাসে ঠান্ডা জুস, আর চোখে মুখে নিঃশব্দ প্রশান্তির রেখা।
আরসি একটু আগে গিয়ে জল পর্যন্ত নামতে চাইছিল, কিন্তু রিভান সাবধান করে বলেছিল, পাথর ভেজা, কিন্তু পা পিছলে যাওয়ার ভয় আছে। তুমি পা ভেজাও বসে বসে, আমি আসছি। আরসি মুচকি হেসে মাথা নাড়িয়েছিল, কিন্তু মনে মনে প্রশ্রয়ের মিষ্টি আবেশে ডুবে গিয়েছিল। রিভান তখন 3/4 প্যান্ট আর অ্যাশ রঙের শার্ট পরে আছে, যেটা তার গায়ের রঙে অসাধারণ মানিয়ে গেছে। জলের মধ্যে পা ভিজিয়ে একপাশে বসে আছে সে, মাঝে মাঝে ফোন স্ক্রল করছিল। হালকা হাওয়ায় তার চুল উঠছে, গালের ধার ঘেঁষে রোদ পড়েছে। একটা প্রশান্ত অথচ পুরুষালী সৌন্দর্য ছড়িয়ে আছে তার চেহারায়। আরসির চোখ আচমকা গিয়ে পড়ে নদীর ওপরের দিকে। কয়েকজন মেয়ে, সম্ভবত পর্যটক, তার নির্লজ্জ চোখে তাকিয়ে আছে রিভানের দিকে। মুচকি হাসছে, ছবিও তুলছে। আরসি স্পষ্ট দেখেছে। আরসির চোখ খানিকটা ছোট হয়ে আসে, ঠোঁটের একরাশ অভিমান, কিন্তু ভেতরে এক ধরনের অদ্ভুত অধিকারবোধ জন্মে নেয়। হঠাৎ সে হাত বাড়িয়ে রিভানের ডান হাতটা নিজের মুঠোয় নেয়। তারপর নিঃশব্দে একটু নড়ে গিয়ে একদম তার গা ঘেঁষে বসে পড়ে। আরসোকে তাকিয়ে দেখে মেয়েগুলোর মুখে অস্বস্তি ছড়িয়ে পড়েছে। এখন মনে মনে শান্তি পেল যেন আরসি, আর হাসল বিজের হাসি। হঠাৎ আরসির এমন কাণ্ডে রিভান বুঝতে পারেনি কি হলো, কিন্তু চারিদিকে অবলোকন করে মুহূর্তে সব বুঝে ফেলে। কিছু না বলে বা হাতে আলতো করে আরসির কোমর জড়িয়ে নেয়, টেনে নেয় আরও কাছে। ঠোঁটে ফুটে ওঠে মুচকি হাসি, যে হাসিতে আছে ভালোবাসা আর একটু দুষ্টমি। আরসি চোখ নামিয়ে নেয়, বুঝতে পারে নিজেই নিজের ভালোবাসার সীমা অতিক্রম করেছে এক মুহূর্তের অধিকার বোধে। কিন্তু সেই লজ্জার মধ্যেই লুকিয়েছিল একরাশ প্রেম, নির্ভরতা আর পজিটিভনেসের স্পষ্ট বার্তা। রিভান ফিসফিস করে বলে, আমি তোমারই বউজান, এত জেলাস হওয়ার দরকার নেই। আরসি মুখ বাঁকিয়ে বলে, আপনাকে এত সুন্দর হতে কে বলেছে? রিভান হাসে, কোনো জবাব দেয় না। আরসি চুপ করে থেকে মাথা হেলিয়ে দেয় ইভানের কাঁধে। নদীর হালকা ঢেউ পা ছুঁয়ে যাচ্ছে, আর সেই বিকেলের রোদ তাদের ভালোবাসার সাক্ষী হয়ে ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে পাহাড়ের আড়ালে। বিকেলটা একটু বেশি নীরব ছিল সেদিন। সূর্য পশ্চিমে হেলে পড়েছে, কিন্তু ঘরের ভেতর অর্পির চোখে একটানা পানি ঝরে পড়ছিল। চারপাশের শব্দগুলো কেমন নিঃশব্দ হয়ে আছে। জানালার পাশে রাখা বাতাসে দুলে যাওয়া পর্দাও যেন থেমে গেছে আজ। অর্পি কাছে নিঃশব্দে, সবার অগোচরে। সে জানে সীমান্তের এই সিদ্ধান্ত তার জন্য নয়, কারো জন্যই নয়। সীমান্ত চলে যাবে আর সে থাকবে শূন্যতার দিকে, চুপচাপ ঠায়। তার চোখ ভেজা, বুক ভার, কিন্তু অর্পি জানে এই চোখের জলে সীমান্তকে থামানো যাবে না। সীমান্ত তার কথা রাখবে না, রাখার কোনো দায়ও নেই তার। ভালোবাসার দায়িত্ব শুধু অর্পির একার। সীমান্তের বিদেশি কোম্পানির চাকরি হয়েছে, চট্টগ্রাম শাখা থেকেই কাজ করতে হবে তাকে। নতুন শুরু, নতুন পথ। সবাইকে সে জানিয়ে দিয়েছে যাওয়ার কথা। সোহেল, সীমা, মাহফুজা, সুমন সবাই শুনে নিয়েছে। তারা খুশি সীমান্তের সাকসেসে, শুধু অর্পি কাছে একা। তারপর আচমকা দরজায় কড়া নাড়া শব্দ। হঠাৎ বুক ধরাস করে ওঠে অর্পির। সে চট করে দ্রুত বেগে চোখ মুছে নেয়, আয়নায় তাকায়। ফুলে ওঠা চোখ যেন কিছু লুকাতে পারছে না। দরজা খুলে দেখে সীমান্ত এসেছে। অর্পির বুকটা কেঁপে ওঠে। সে কথা না বলে একটু পিছিয়ে গিয়ে বিছানায় বসে পড়ে। চোখে জল নিয়ে, কিন্তু মুখে হিমশীতল অভিমান। সীমান্ত এগিয়ে আসে, বিছানার এক কোণে বসে পড়ে। টেবিলে কিছু বই রাখা, ঠোঁটে একটা তাচ্ছিল্যের হাসি নিয়ে বলে, বাহ, চোখ মুখ ফুলিয়ে ফেলেছ কেঁদে কেঁদে, গুড। সীমান্তের কণ্ঠে এমন এক রুক্ষ ঠান্ডা, মনে হচ্ছে অর্পির কষ্ট তাকে স্পর্শ করেনি। অর্পি কিছু বলে না। বুকের ভেতরটা শব্দহীনভাবে কাঁপছে। চোখের কোণে আবারও জল জমে ওঠে। সে চুপ করে শুধু ফুপিয়ে ওঠে। ঘরের নীরবতা আরও ঘনীভূত হয়ে আসে। একটু পর অর্পি কাঁপা গলায় বলে, তুমি সত্যি চলে যাবে? সীমান্ত তাকায় না অর্পির দিকে, জানালার দিকে চেয়ে নিষ্পৃহ গলায় বলে, যেতে তো হবেই। এই শব্দটা অর্পির হৃদয়ে ছুরি চালায়। সে চুপ করে। আবার মনে পড়ে সে তো চায়নি অনেক কিছু, শুধু একটু দেখা, একটু ছোঁয়া,
একটু পাশে থাকা এইটুকুই, ভালোবাসা নাই থাকুক, কমপক্ষে উপস্থিতিটুকুই ছিল, সেটাও চলে যাবে। অর্পির গলা ভার হয়ে আসে, কিন্তু সে নিজেকে শক্ত করে বলে, ভালোবাসনি মেনে নিয়েছিলাম, কিন্তু তোমাকে একটাবার দেখার সুযোগ থেকে বঞ্চিত করলে কেন? কথাটা ছিল খুব নরম, খুব ক্লান্ত, খুব অসহায়। সীমান্ত একটু হেসে বলে, এই তো সময় আমাকে ভুলে যাওয়ার। সারাক্ষণ সামনে দেখতে আবেগ আসতো, এখন আর আসবে না। ভুলে যাও সব, আমাকে মনে রাখার দরকার নেই। এইবার অর্পি আর ধরে রাখতে পারে না নিজেকে, সে কেঁপে ওঠে, কণ্ঠ জড়িয়ে আসে, তবু বলে, আবেগ? আচ্ছা, তাহলে আবেগের কাছে আমিও দেখি তুমি দূরে সরে যাওয়ার পরেও আমার আবেগ কতদিন থাকে। সীমান্ত এবার চুপ করে থাকে, তার মনের ভেতরে হয়তো ঝড় চলছে, কিন্তু মুখে কিছু বোঝার অবকাশ নেই। তার সামনে বসে আছে মেয়েটা, চোখে জল নিয়ে কাঁপছে, তার দিকে তাকিয়ে আছে সে। আপাতত কিছু করার নেই। অর্পি তখন চোখ মুছে চুপচাপ বলে, তোমার যাওয়াটাই ঠিক। হয়তো আমার কান্না ছিল অহেতুক, আমি শুধু তোমাকে দেখতাম, ভালোবাসতাম। এবার তুমিও আমার যন্ত্রণা থেকে মুক্তি পেলে। সীমান্ত হেসে ওঠে, আসলে তার হাসিটাই অনেক না বলা কথার পর্দা। তার ঠোঁটের কোণে হালকা বাঁক, চোখে লুকানো এক গভীরতা, যার ভাষা নেই, শুধু অনুভব আছে। সে ধীরে বলে, সকালবেলা পাগলি মেয়েটা কলেজে যাওয়ার আগে আমার রুমে কফির কাপটা রেখে যায়। ধোঁয়া ওঠা সেই কফি যেমন গন্ধ ছড়ে রুম জুড়ে, তেমনি ওর উপস্থিতির এক অদৃশ্য ছোঁয়া রয়ে যায় আমার চারপাশে। আমি বাড়িতে ফিরলে দীর্ঘ ক্লান্ত দিনের শেষে আমার জন্য ও রাতের খাবার নিয়ে অপেক্ষা করে থাকে। আমার ঘর গোছানো থেকে শুরু করে জানালার পাশে আমার প্রিয় বইগুলো রাখে, ঠিক যেমনটা আমি রাখতাম। বিছানার চাদরটাও ভাঁজ করে দেয়, কিন্তু মাঝে মাঝেই দেখছি ও নিজে আমার শার্ট জড়িয়ে বিছানায় ঘুমিয়ে পড়েছে, আর আমার বালিশে মাথা রেখে ও কাঁদত নিঃশব্দে। সীমান্তের কণ্ঠে কোনো অভিমান নেই কোনো দাবি, আছে কেবল এক অপূর্ণ স্বীকারোক্তি, একটা মেনে নেওয়া সত্য, যা সে কখনো বলেনি, কিন্তু অর্পির সামনে ফাঁস হয়ে গেল আজ। অর্পির চোখ ছলছল করে ওঠে, তার বুকের ভেতরটা যেন হাহাকার করে ওঠে। সব যেন তুমি? তার গলা কেঁপে ওঠে, সে ফুপিয়ে ওঠে, হঠাৎ গলা জড়িয়ে যায়, কান্নায় বলল, তাহলে আমাকে কষ্ট দাও কেন সীমান্ত? কেন এতটা অচানা থাকো আমার কাছে? সীমান্ত চুপ থাকে, তার চোখের গভীরে হঠাৎ করে নেমে আসে একরাশ বিষণ্ণতা। তার ঠোঁটে আবার সেই পরিচিত হাসি ফিরে আসে, কিন্তু এবার তা শুধুই মুখোশ। একটা গভীর দীর্ঘশ্বাস তার বুকে জন্ম নিয়ে নিঃশব্দে হারিয়ে যায় বাতাসে। সীমান্ত জানে ভালোবাসা সবসময় শব্দ চায় না, তবু কোনো ভালোবাসা শব্দহীনতায় সবচেয়ে বেশি ব্যথা দেয়। অর্পির ব্যথার চেয়েও সীমান্তের ব্যথা বহু গুণ বেশি। সীমান্ত যাওয়ার আগে বলে যায়, সহজে প্রাপ্য জিনিসের মূল্যায়ন হয় না, তখন ভালোবাসাও যে খুব দুর্লভ। হোক না একটু কষ্ট, হোক না সাময়িক বিচ্ছেদ, আগুনে পুড়েই যে ইস্পাত খাঁটি হয়। অর্পি বুঝে উঠতে পারে না এত কঠিন কথার ইঙ্গিত, শুধু অবুঝ চোখে তাকিয়ে থাকে সীমান্তর যাওয়ার পানে। ঋতিবরা সেদিনের প্রতিযোগিতার মঞ্চে সবার নজর কাড়ে, এক নিখুঁত ছন্দে ওদের প্রতিভা ছড়িয়ে পড়ে, ঠিক যেমন করে সেদিনের আলো ঝরে পড়ে দিগন্তে। রুহি দূর থেকে দেখে, হাততালির ভিড়ে তার নিজের হৃদয়ের খুশিতে ভরে যায়। রুহি খুব খুশি হয়, কিন্তু চুপচাপ থাকে, ওর হাসি থাকে চোখে, ঠোঁটে নয়। দিন কয়েক পেরিয়ে গেছে, পড়ার টেবিলে ঋতিব আজ যেন একটু বিরক্ত। এক জটলার ফাঁকে হঠাৎ বলে ওঠে, রুহি কি ব্যাপার, আগের মতো কথা বলছো না কেন? আমাকে ইগনোর করছো নাকি? রুহি প্রথমে চমকে ওঠে, তার চোখ ঋতিবের চোখে আটকে যায় এক মুহূর্তের জন্য, তারপর দ্রুত নিচু করে ফেলে, নরম গলায় মিনমিন করে বলে, এমনি আপনাকে বিরক্ত করতে চাই না স্যার। ঋতিবের চোখ খানিকটা ছোট হয়ে আসে, যেমন হয় তার যখন রাগ ওঠে অথচ তা লুকিয়ে রাখে। গলায় কিছুটা কষ্ট মেশানো রাগ নিয়ে বলে, স্টুপিড, বিরক্ত করা বন্ধ করতে গিয়ে কথা বলা বন্ধ করে দিয়েছ। রুহিও আর চুপ করে থাকে না, মাথা উঁচু করে ঠোঁট উল্টে বলে ফেলে, আমি কথা বললেও দোষ, না বললেও দোষ। ঋতিব ঠোঁট বাঁকে বলে, হ্যাঁ, সব দোষ তোমারই, কারণ সবসময় তুমি ভুলভাল কাজ করো।
এবার রুহি নিজের সেই চিরচেনা রূপে ফিরে আসে। ব্যাগ হাতড়াতে হাতড়াতে একটা ছোট্ট ডেইরি মিল্ক বার বের করে তার দিকে গিয়ে দেয় আর বলে, এটা খান আর মুখটা মিষ্টি করুন। সারাক্ষণ তো মুখে তিতে কথা আর রাগ নিয়ে থাকেন। ঋতিভ ঘাড় কাত করে তাকায়, চোখে সেই চিরচেনা ভঙ্গিতে বলে, ইডিয়েট কোথাকার, নিজে খাওয়াটা, আমি আসছি। এই বলে সে চলে যায় কয়েক কদম। তবে হঠাৎ থেমে দাঁড়ায়, পেছনে ফিরে রুহির দিকে না তাকিয়ে হাতে থাকা চকলেটটা লুফে নেয় রুহির হাত থেকে। নির্বিকার ভঙ্গিতে পকেটে পুরে নেয়। রুহির মনে হচ্ছিল সে মেনে নেবে। এবার হেসে ফেলে সে যেন এক প্রাণ ভরা খিলখিলানো হাসি, ঠিক যেমনটা হয় কারো অপ্রকাশিত অনুভব বুঝে ফেলার পরে। সন্ধে গড়িয়ে রাত। ঋতিভ নিজের ঘরে বসে কিছুক্ষণ পড়াশোনা শেষ করে, রাতের রান্না করে খেয়ে নেয়। তারপর ক্লান্ত শরীরে ঘুমানোর জন্য শার্ট খুলতে গিয়ে টুক করে কিছু একটা বিছানায় পড়ে যায়। নিচু হয়ে দেখে সেই ডেইরি মিল্ক, রুহির দেয়া সেই ছোট্ট চকলেট। ঋতিভ চকলেটটা তুলে নেয়, কিছুক্ষণ তাকিয়ে থাকে তার মোড়কে। সেখানে লুকোনো আছে হাজারটা না বলা কথা। তারপর এক কামড়ে খেয়ে ফেলে চুপচাপ, চোখে মৃদু প্রশান্তির ভাব আর ঠোঁটের কোণে একটা নরম হাসি। বালিশে মাথা রাখতেই সারাদিনের সব ক্লান্তি গলে যায় ঘুমে। তবে ঘুমিয়ে পড়ার আগে আধো নিদ্রার মধ্যে মৃদু স্বরে বলে ওঠে, স্টুপিড একটা। দুটো শব্দ তিরস্কারের ভান করল, যার প্রতিটা অক্ষরে লুকিয়ে থাকে যত্ন, অভিমান আর না বলা সুপ্ত অনুভূতি, হয়তো তার নিজেরও অজানা। রাত প্রায় 11টা পেরিয়ে গেছে। শহরের ব্যস্ততা অনেক আগেই স্তব্ধ হয়ে গেছে নিঃশব্দ বাতাসে। শুধু মাঝে মাঝে দূরের গলিতে কুকুরের ডাকে ভেঙে যায় সেই নিস্তব্ধতা। সেই নীরবতা ভেদ করে ধীরে ধীরে সদর দরজার দিকে এগিয়ে এলো দিশা। চোখে মুখে ক্লান্তি, পায়ের চলনে গ্লানিতে ভরা। মাথার ভেতর একটাই প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে যে, সাহেব তাকে মারতে গেল কেন? বাবার সঙ্গে কি তার কোনো পুরনো শত্রুতা আছে? বা ওই জঘন্য ঘটনার সাথে জড়িত নয় তো? কিন্তু প্রশ্ন অনেক থাকলেও জবাব সে পায়নি, আর হয়তো খুঁজতেও চায় না সে এখন। ক্লান্ত দেহে উত্তাল মনে সে বাড়ির দরজা পেরোতেই ফারিহা ঠিক পাশের সোফা থেকে উঠে দাঁড়ালো, যেন সে এতক্ষণ দিশার অপেক্ষাতেই ছিল। চোখে প্রশ্ন নয়, ছিল সন্দেহ আর কিছুটা তাচ্ছিল্য। বলল, কি ব্যাপার দিশা, এত রাতে ফিরছ? জুতোর ফিতে খুলতে খুলতে মাথা নিচু রেখে দিশা শান্তভাবে জবাব দিল, একটু ঝামেলায় পড়ছিলাম, তাই দেরি হয়ে গেছে। ফারিহা ঠোঁটে এক তিক্ত বিদ্রুপ। এই সুযোগের অপেক্ষায় ছিল সে দিশাকে অপমানের উদ্দেশ্যে বলে, ছোট থেকে পোশাকের তো ছিঁড়ি নেই তোমার, এখন তো যথেষ্ট বড় হয়েছে, শার্ট প্যান্ট পরো এখনও, আর রাত বিরাতে কিসের বাইরে থাকা, মায়ের মতোই তো হয়েছে দেখছি। এইবার চুপ থাকা সম্ভব হলো না দিশার। মায়ের প্রসঙ্গ উঠলেই তার ভেতর ঝড় ওঠে। সে মাথা তুলে অগ্নিদৃষ্টিতে বলে ওঠে, আমাকে যা বলার বলুন, কিন্তু আমার মা সম্পর্কে একটা বাজে কথা আমি সহ্য করব না। ফারিহার মুখে তখন বাঁকা হাসি, বিদ্রুপের বিষয়ে মিশে আছে যেন। সে বলে, শিক্ষার বড় অভাব তোমার দিশা, তোর মা ছিল না বুঝলাম, থাকলেও কিছু শেখাতে পারতো না, সে যোগ্যতাও ছিল না তার, কিন্তু এখন তো বড় হয়েছ, শুধরে যাও, এ বাড়ি তো সম্মান আছে, তাই না এ বাড়ির? এবার দিশার আগে ফেটে পড়ে, চোখের পাতা জ্বলে ওঠে দপ করে, ঠোঁট কাঁপে, আর তীব্র রেগে চিৎকার করে বলে, আমার মা নিয়ে আর একটাও বাজে শব্দ বললেই ভুলে যাব আপনি সম্পর্কে আমার চাচি। আমার মা সম্পর্কে কিছু শুনতে চাই না আমি, স্পষ্ট করে বলে দিলাম। দিশার গলার তীব্র চিৎকারে ঘর জুড়ে সাড়া পড়ে যায়। ওপর থেকে সিঁড়ি বেয়ে নেমে আসে সীমা, অর্পি, রূপক আর সুমন। সীমা তড়িঘড়ি এগিয়ে এসে বলে, কি হয়েছে দিশা, চিৎকার করছো কেন? দিশা হেঁটে যেতে যেতে আঙ্গুল তুলে বলে, আমি ঘরে যাচ্ছি বড় মা, কিন্তু ক্লিয়ারলি একটা কথা বলে যাচ্ছি, আমার মাকে নিয়ে কারো মুখ থেকে একটা বাজে কথা আমি শুনতে চাই না, আর রিপিট শুনতে চাই না। এই বলে দিশা নিজের ঘরের দিকে পা বাড়ায়। তার দৃঢ় পদচারণা ঘরের মেঝে কেঁপে ওঠে। তীব্র রাগে লাল হয়ে যায় তার মুখ, তবুও তা দাঁত চেপে নিয়ন্ত্রণ করে। এদিকে ফারিহার আগে কাঁপছে, কিন্তু মুখ ফুটে কিছু বলার আগেই সুমন বলে ওঠে,
এভাবে ওকে কিছু বলা উচিত হয়নি তোমার। ও ছোট, কিন্তু ওরও আত্মসম্মান আছে, আর স্পষ্টবাদী মেয়ে ও। তার ওপর ওর মা। কেন বারবার এই বিষয় টানো তুমি? ফারিহা ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়ে বলে, আজকাল সত্যি বললেও দোষ হয়ে যায়। আমি তো দিশার ভালোর জন্যই বলছিলাম। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই সীমার গলা কাঁপে, চোখে অভিমানে জমে। বলে, ভালো চার নাম করে অপমান করো না ফারিহা। দিশা আমার মেয়ের মতো। আমি ওকে নিজের হাতে মানুষ করেছি। আমি চেষ্টা করেছি ভালো শিক্ষা দিতে। যদি তাও কিছু ভুল হয়ে থাকে তাহলে বলবো। আমার মেয়েও তো অর্পি, দুজনকে আমি মানুষ করেছি আমার এই দুই হাতে। শিক্ষার প্রশ্ন উঠলে কিন্তু অর্পির প্রসঙ্গ আসে। ফারিয়া এবার কেঁপে উঠে বলে, আপা, তুমি অর্পির সঙ্গে ওই মেয়েটার তুলনা করছো? কোথায় অর্পি, কোথায় ওই মা ছাড়া মেয়ে? এবার তীব্র রাগে দাঁড়িয়ে উঠে বলে, ব্যাস মা, অনেক হয়েছে, ঠিকই বলেছ। আমার দিশার সঙ্গে তুলনা হয় না, কারণ দিশা অনেক বেশি স্ট্রং, অনেক বেশি সাহসী আর স্পষ্টবাদী। আমি তেমন না, পারি না সেভাবে প্রতিবাদ করতে, কিন্তু দিশা পারে। আর সেই কারণেই তুমি ছোট হও বারবার। তুমি কেন ওকে সহ্য করতে পারো না, সেটাই আমার প্রশ্ন বড় মা। আমি ভেতরে যাচ্ছি দিশার কাছে। মাকে বোঝাও তুমি, মায়ের কারণে আমি বারবার ছোট হতে পারবো না। অর্পি চলে যায়, কিন্তু ফেলে রেখে যায় এক ঝলক অস্বস্তিকর নিস্তব্ধতা আর ঘৃণা। সীমা চোখ মুছে একটানা চেয়ে থাকে দরজার দিকে। রূপক ধীরে ধীরে ফারিহার পাশে দাঁড়িয়ে বলে, তুমি বোঝো না মা, মানুষের আবেগের স্থান। মায়ের স্মৃতি মনে গেঁথে আছে দিশার, আর সে জায়গায় কেউ আঘাত করলে সেটা মানুষ সইতে পারে না। সুমন ধীরে বলে, দিশা শুধু প্রতিবাদ করলো, তাও তো সভ্য ভাষায়। অন্য কেউ হলে হয়তো থামতো না, আরও কিছু বলতো। তা ওর নাকি ওর শিক্ষা নিয়ে প্রশ্ন তুলো তুমি? হা হা হা। ঘরের নিঃশব্দ এক বিস্ফোরণ হয়ে গেল। কারো মুখে কোনো শব্দ নেই। বাইরে হাওয়া বইছে, জানালার পর্দা উঠছে, আর ভিতরে ছড়িয়ে আছে ধ্বনি, সম্মান, প্রতিবাদ আর আত্মার আরতি। ফারিহা ছোট থেকে দিশাকে দেখতে পারে না। এর কারণ তার মা। দিশার মা বেঁচে থাকাকালীন সবার মন জয় করেছিল। ফারিহা বরাবরই হিংসুটে ছিল, সহ্য হতো না তার এসব। তাই বারবার দিশার মাকেও ছোট করার সুযোগ খুঁজতেন। কিন্তু দিশার মা দিশার মতো স্পষ্টবাদী হওয়ায় তেমন লাভ হতো না। সেই রাগ এখন দিশার ওপর মেটাতে চাইছেন তিনি। যদিও দিশা ভালোভাবেই বোঝে এটা, এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও মা সম্পর্কে কোনো বাজে কথা সহ্য করার কোনো মানে নেই। দিশা এই ক্ষেত্রে কোনো ছাড় দেয় না। ঘরে ঢুকে দিশা গা থেকে খুলে ফেলল সারা দিনের ক্লান্তির উৎস। পরনের জামাটা বদলে পরল একটা ঢিলে ঢালা শার্ট আর নরম ট্রাউজার। আয়নার সামনে দাঁড়িয়ে এলোমেলো চুল গুছিয়ে একবার নিজের চোখে তাকিয়ে দেখল। দিশা, আর ভাবার দরকার নেই, অনেক হয়েছে। এবার মাথা থেকে চিন্তা সরাও দিশা। ওহ কামন। হাতের ফোনটা তুলে দ্রুত ডায়াল করলো এক নাম্বারে, তার বাবার নাম্বারে। বলল, বাবা, আমি ঠিকঠাক বাসায় পৌঁছে গেছি। ওপাশ থেকে তার বাবার শান্ত গলা ভেসে এলো, ওকে, ভালো করে ঘুমাও মামনি, গুড নাইট। দিশাও গুড নাইট বলে কলটা কেটে রাখতেই যাচ্ছিল, হঠাৎ দরজাটা খোলার শব্দ হলো। ঘুরে পেছনের দিকে ফিরতেই দেখে অর্পি দাঁড়িয়ে আছে দরজায়। মন খারাপ লাগছে মেয়েটার, অশ্রু চিকচিক করছে চোখে। সে কোনো কথা না বলে দিশার দিকে এগিয়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরল। বুকের ভেতর জমে থাকা দুঃখটা সেই আলিঙ্গনের ভেতর দিয়ে উথলে উঠল। মায়ের হয়ে আমি সরি দিশা, এই বলতে গিয়ে অর্পির গলা কেঁপে উঠল অপরাধ বোধে। দিশা ধীরে ঘুরে দাঁড়িয়ে ওর গালে হাত রাখে, কোমল স্বরে বলে, আরে পাগলি, ছাড় তো সব। আমি তোর মায়ের কথায় কষ্ট পাই না। তুই কাঁদিস না তো, এত রাতে এখনো জেগে আসছিস কেন? অর্পি চোখ নামিয়ে ফিসফিস করে বলল, সীমান্ত চলে যাবে চট্টগ্রাম। মনে হয় এখানে হয়তো আর আসবেও না। সোজা কথায় আমায় বিদায় দিয়ে গেল। ঘুম হচ্ছে দিশা, কষ্ট হচ্ছে খুব। ঘুম আসবে কি করে? দিশার মুখটা কঠিন হয়ে গেল। ঠোঁট শক্ত করে বলে, আগেই তো বলেছিলাম এইসব বাত্তামিজে জড়াস না। সীমান্ত ভাই তোকে নিয়ে কখনো সিরিয়াস ছিল না। নিজেকে ছোট করিস না, আর এখন থেকে শুধু নিজের দিকে মনোযোগ দে, পড়াশোনায় ফোকাস কর। অর্পি ধীরে মাথা নাড়ে, চোখে জমে থাকা জল টলমল করে ওঠে। কাঁপা গলায় বলে, তুই বুঝবি না দিশা, ভালোবাসায় বিরহ কি যন্ত্রণার। কাউকে কখনো মন থেকে ভালোবাসিনি তো, তাই জানিস না। দিশা হালকা তাচ্ছিল্যের হাসি এসে বলল, ভাই, আমার দ্বারা এসব প্রেম ভালোবাসা হবে না।
এইরকম চুপি চুপি কিছু পছন্দ না আমার পছন্দ ভিলেন, যে আমাকে ভালোবাসবে সেই জন্য সবার সামনে গলা উঁচু করে বলে এই মেয়েটা আমার, আর কেউ যদি বাধা দেয় তার সামনে থেকে যেন উঠিয়ে নিয়ে যেতে পারে আমাকে। দ্যাটস লাইক আই ম্যান। অর্পি হেসে ফেলে। সে হাসিতে যেমন ব্যথা আছে তেমনই আছে প্রশ্রয়। দিশার ছেলে মানুষই কথাতে হাসি পেয়েছে অর্পি বলল, তুইও না, এসব তো কল্পনাতেই হয়, কিন্তু জানিস সব ভালোবাসা একরকম হয় না, সব গল্প তো সুখের হয় না, কিছু কষ্ট, কিছু বিচ্ছেদ থাকে আর কারো গল্পে। দিশা হেসে বলে, আমি তো তোকে বলেইছি আমার প্রেমের গল্প শুরু হওয়ার আগে শেষ হয়ে যায়। বাবা পুলিশ হওয়ার আমাকে দেখলে ছেলেরা আগে পালায়। প্রেম করা তো দূরের কথা, সামনে দাঁড়িয়ে কথা বলার সাহসও নেই রে। অথচ আমার বাবা পুলিশ হলেও তেমন সিকিউরিটি দিয়ে রাখে না আমাকে। আমি চেয়েছি আর 5টা মেয়ের মতন স্বাভাবিক জীবন। ধর কেউ যদি আমাকে উঠিয়েও নিয়ে যায় বাবা টেরই পাবে না। অর্পি হেসে বলে, সিকিউরিটি আবার লাগে নাকি তোর? তুই একাই 100 শত্রুদের কুপকাত করতে। এই কথায় দুজনেই একসাথে হেসে ওঠে। সেই হাসি বাতাসে দেয়ালে বাড়ি খেয়ে প্রতিধ্বনিত হয়। হাসি থেমে গেলে দিশা বলে, আচ্ছা অনেক রাত হয়েছে রে, কাল আমার কলেজ আছে, সকাল সকাল বের হতে হবে, আর তোকে নিয়েও কলেজে যেতে হবে, চল শুয়ে পড়ে এবার। অর্পি একটু নড়ল না, শুধু ধীরে ম্লান গলে বলে, তোর সাথে শুই না এখানে, ভালো লাগছে না, একা থাকলে সীমান্তকে ভেবে কান্না পায়। দিশা বালিশ গোছাতে গোছাতে মুচকি এসে বলল, তাহলে দরজা লাগিয়ে আয়, পাশে শুয়ে পড়। তবে আগে বলছি, আজ আর তোদের সেই মহাবিরহের স্যাড স্টোরি শুনতে চাই না, মেরি মা। অর্পি ঘরের দরজা বন্ধ করে তাড়াতাড়ি দিশার পাশে শুয়ে পড়ে ম্লান হাসিতে বলে, না রে, আজ তোর কথাতেই আমি চুপচাপ ঘুমাবো, কোনো কষ্টের কথা নয়, জাস্ট ঘুম। দিশাও পাশ ফিরে বলে, ঠিক আছে ঘুমাও, স্বপ্ন যেন তোর সেই সীমান্ত না আসে স্বপ্নে, নয়তো আবার কান্নাকাটি শুরু করবি। এবারও হেসে ফেলে দুজন। এরপর দুজনে পাশাপাশি ঘুমিয়ে গেল। নরম আলোয় মুখ দুটি শান্ত, এক পাশে রয়ে যায় না বলা কথার ভার, আর অন্য পাশে জেগে থাকে এক জেদিমের মনের ভিতরের দৃঢ়তা। বাইরে ছড়িয়ে পড়ে রাতের নরম বাতাস, চাঁদ জানালার কাছে লুকিয়ে থাকে, ওদের স্বপ্নগুলো পাহারা দিচ্ছে। এই দুজনে একে অপরের সাথে আছে সেই ছোট থেকে। তবে অর্পির চেয়ে দিশা বড় হয়, ওকে দিশায় সামলে রাখে সর্বদা। সূর্যের নরম আলো তখন শহরের ওপর বিছিয়ে দিয়েছে এক আশাব্যঞ্জক প্রভাব। আর হৃদয়ে বুক ভরা স্বপ্নের ওজন নিয়ে ঋতিভ, প্রাপ্তি, নীলা, স্বাধীন আর বিশাল একে একে ঢুকলো শহরের এক নামকরা রেস্টুরেন্টে। সকালে মাস্টার্স ভর্তি পরীক্ষা শেষ করেছে ওরা। সবাই মোটামুটি ভালো ফল করলেও একটা নাম একটু বেশি উজ্জ্বল হয়ে উঠেছে, ঋতিভের। রেস্টুরেন্টে ঢুকে টেবিল দখল করলো সবাই। মনটা ছিল হালকা, আজকে শুধুই বন্ধুত্বের, আজ শুধুই খুশির দিন। প্রাপ্তি বিশালের কাঁধে হাত রেখে ঋতিভের দিকে তাকে মুচকে হেসে বলে, আজকাল ঋতিভকে একটু অন্যরকম লাগছে, চোখে মুখে একরকম লাইটিং এসেছে কিনা। বিশাল দুধে চায়ের উপরে বিস্কুট চুবিয়ে মুখে নিতে নিতে বলে, কেমন কেমন রে, কই আমার তো কিছু টের পেলাম না আমরা। প্রাপ্তি ভুরু কুচকে বলে, সারাক্ষণ মেয়ে দেখার নেশা থাকলে তো কিছু টের পাবি না। স্বাধীন হেসে গড়িয়ে পড়ে বলে, ঠিক বলেছিস, তবে সব দোষ কি শুধু আমার স্বাধীন ঘোষের? নীলে আবার চুপচাপ বসে থাকা স্বাধীনকে খোঁচা দেয়, তুই তো কথাই বলিস না ভাই, কিন্তু পেছনে তাকা একটু, দেখ তোর জান এমন হাজির। স্বাধীন চমকে পেছনে তাকায়, কাঙ্ক্ষিত রমণীকে দেখতে পেয়ে বলল, কই কই, আরে তুমি এখানে কেন বেবি? মেয়েটা একটু লাজুকভাবে কানের পেছনে চুল গুজে বলে, এমনি একটু পিৎজা খেতে এসেছিলাম। স্বাধীন মুচকি হেসে বলে, ওকে ওকে, ওখানে গিয়ে বসো, আমি তো বন্ধুদের সঙ্গে এসেছি, ওদের সময় দিতে হবে, বিকেলে দেখা করছি বেবি, বাই। মেয়েটিও একটা মুচকি হাসি দিয়ে বাই বলে সরে যায়। বিশাল কপালে হাত দিয়ে বলে, আহারে এদের লুতুপুতু দেখলেই কি আমার জন্ম? তোর মতো ধামরাটে ব্যাডাকে বেবি বলল, তুই কি ফিডার খাস রে? স্বাধীন হালকা ধমকে বলে, জাস্ট শাট আপ। বিশাল দুহাত জোর করে বলে, ইংরেজি মাইরো না বাপ, বাংলা বল। মুহূর্তে হাসির রোল পড়ে চারদিকে। একসঙ্গে এত কথা, এত উচ্ছ্বাস বন্ধুদের মাঝেই হয়। এই সময় প্রাপ্তি হঠাৎ সিরিয়াস হয়ে বলে, উফ থাম তোরা, এই ঋতিভ বলতো। ঋতিভ এতক্ষণ টেবিলে বসে ফোন ঘাঁটছিল, নিউজ ফিডটা স্ক্রল করছিল।
প্রাপ্তির কথা শুনে মুখ তোলে আর বলল, কি বলবো। সরাসরি প্রশ্ন এড়ানোর অভ্যেস আছে ওর। এই বলে কফির কাপটা তুলে কাপে চুমুক দেয়। ঠিক তখনই প্রাপ্তি ঝাঁপিয়ে পড়ে বলে, আর ইউ ফল ইন লাভ সামওয়ান। ঋতিব গলায় কফি আটকে ফেলে, কাশতে থাকে হুট করে, চোখে পানি চলে আসে। বিশাল তাড়াতাড়ি পিঠে চাপড়ে দেয়, বলল, আরে ধীরে ধীরে, মরিস না যেন। ঋতিব হতবুদ্ধি হয়ে বলে, কী সব বলছিস তোরা? মাথা ঠিক আছে তো? এরকম কেন মনে হচ্ছে? নীলাবের নিজের দৃষ্টিটা একটু সরিয়ে নিয়ে হালকা গলায় বলে, মনে তো হচ্ছেই আগের মতো আর নেই তুই। তোকে দেখলে মনে হয়, মানে বোঝাতে পারছি না, তুই ক্লিয়ার কর তো। ঋতিব একটু থেমে যায়, তার ঠোঁটের কোণে এক টুকরো হাসি খেলে যায়, অথচ সে হাসির মানে কেউ বোঝে না, বোঝে কেবল সে নিজে। বিশাল তখন চুপচাপ নীলার দিকে তাকিয়ে থাকে, মনে মনে ভাবে, এই মেয়েটা সত্যি কি ঋতিবকে ভুলে যেতে পেরেছে, নাকি মুখের হাসির আড়ালে আজও একটা খালি জায়গা থেকে আছে। ঋতিব বিষয়টা হালকা করে এড়িয়ে যায়, বলে, এসব তোদের ভুল ধারণা, আমি তো সে আগের মতোই আছি। নো ওয়ান হ্যাজ দ্য পাওয়ার টু সেন্স মি। প্রাপ্তি কটমট করে তাকিয়ে বলে, তাই নাকি? আমরাও দেখি কদিন আগের মতো থাকিস। আই এম ড্যাম শিওর কুছ তো হওয়া ঋতিব ডার্লিং, আমরা কিন্তু নজর রাখছি। সবার মুখে আবার হাসি ফিরে আসে, সে হাসিতে প্রেমের ছোঁয়া, বন্ধুত্বের আলো আর কিছুটা অপূর্ণ অভিমান, সব একসাথে গেঁথে থাকে। রেস্টুরেন্টের সেই কোনায় ছড়িয়ে পড়ে তরুণ বয়সের হালকা ঝোড়ো হাওয়া, যেখানে প্রত্যেকে নিজস্ব আবেগের ঢেউয়ে দুলছে। কেউ প্রকাশ করে, কেউ চাপা দেয়। কয়েক কাপ কফি, কিছু পুরনো বন্ধুত্ব, কিছু নতুন অনুভূতি আর গোপন এক ভালোবাসার গল্প, এভাবেই দুপুরের আলো পেরিয়ে ক্রমশ বিকেলের দিকে এগিয়ে যায়। একটা ক্লান্তিমাখা বিকেল গড়িয়ে যাচ্ছিল রিসোর্টের ঝিরিঝিরে বাতাসে। সারাদিনের ঘোরাঘুরির পর আরসি তখন নরম বিছানায় ঘুমিয়ে। সূর্যের আলো জানালার পর্দা গলে মৃদু ছায়ার মতো বিছানার ওপর ছড়িয়ে পড়েছে। ঘুমন্ত আরসির মুখে শান্তির রেখা, বুকের ওঠানামার ছন্দে মিশে আছে সমুদ্রের ঢেউ। রিভান পাশে বসে এক হাতে কফির মগ আর অন্য হাতে ফোন স্ক্রল করছে। হঠাৎই ফোনে ভেসে ওঠে এক অপরিচিত নম্বর। কলটা এসেছিল হসপিটাল থেকে, গুরুত্বপূর্ণ ছিল। কথা শেষ হতেই সে ফোনটা টেবিলে রেখে ধীর পায়ে বিছানার পাশে বসে পড়ে। চোখ আটকে যায় আরসির মুখে। ঘুমন্ত চেহারার এক রকম কোমলতা থাকে, যেমনটি থাকে প্রার্থনায় ঠিক আগ মুহূর্তে। আরসির কপালের ওপর এলোমেলো চুল নেমে এসেছে। রিভান ধীরে হাত বাড়িয়ে ওগুলো সরিয়ে দেয়, আলো যাতে চোখে না পড়ে সেজন্য নিজের সবটুকু দিয়ে রক্ষা করে যায় প্রিয় মানুষটিকে। তার মুখে তখন একরকম প্রশান্তি। এই একটা সময় পৃথিবী স্থির হয়ে আছে। কিছুক্ষণ পর আরসি ধীরে চোখ মেলে। চোখের পাতায় ঘুমের শেষ বিন্দুগুলো তখনও জমে আছে। হালকা হাসিতে বলল, আপনি বসে আছেন? রিভান হেসে বলল, অনেক তো ঘুমালেন ম্যাডাম, এবার উঠতে হবে। আরসি ভুরু কুঁচকে বলল, কি হয়েছে? রিভান হালকা একটা দুষ্টুমি মেশানো হাসি দিয়ে একখানা গোল্ডেন কালারের শাড়ি তার দিকে বাড়িয়ে দেয় আর বলে, তেমন কিছু না, এই শাড়িটা পরে রেডি হয়ে নাও, একটা ছোট্ট সারপ্রাইজ আছে তোমার জন্য। আরসি কিছু না বলে শুধু হেসে উঠে দাঁড়ায়। শাড়িটা হাতে নিয়ে চলে যায় ওয়াশরুমে। বাতাস তখন আলতোভাবে পর্দা দোলাচ্ছে। সেই দোলার ভেতর দিয়ে আসে এক প্রত্যাশার সুর। রিভান নিজেও তখন রেডি হয়ে নেয়। কালো শার্টের ওপরে 3টে বাটন খোলা, ভেতর থেকে তার বলিষ্ঠ বুকের ভাঁজগুলো স্পষ্ট। হোয়াইট প্যান্ট আর শার্টের আঁটো গঠন তাকে আরও মোহময় করে তোলে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে না, সে অপেক্ষা করে থাকে আরসির জন্য। অবশ্যই আরসি বেরিয়ে আসে। তার গায়ে সোনালি জরি তোলা শাড়ি, খোলা চুল, একরকম মায়া, চোখে এক টুকরো বিস্ময়, ঠোঁটে মুগ্ধ হাসি। রিভান তাকিয়ে থাকে অপলকভাবে। সময় থেমে গিয়েছে তার জন্য। হাত বাড়িয়ে বলে, চলো, তোমায় কিছু দেখাতে চাই, যাওয়া যাক। হাত ধরে বেরিয়ে রিভানের সাথে তাল মেলাতে থাকে আরসি। রিভান তাদের নিয়ে যায় রিসোর্টের ছাদে। সেখানে সে বুক ভরে রেখেছিল পুরো জায়গাটা শুধু তাদের দুজনের জন্য। রিসোর্টের উপরের অংশটি একেবারে রূপকথার মতো করে সাজানো হয়েছে কাপলদের জন্য। কাঁচ ঘেরা ঘরটির চারপাশে দূরের পাহাড় আর সূর্যাস্ত দেখা যায়।
আর ভেতরে রয়েছে সাদা পর্দা ঝুলানো বড় এক বিছানা, চারপাশে গোলাপের পাপড়ি ছড়ানো, হালকা সুরে রোমান্টিক মিউজিক বাজছে। পাশে ক্যান্ডেল লাইট, ডিনারের জন্য ছোট টেবিল আর চেয়ার, দুজন একসাথে বসার জন্য। ঘরের কোণে ফুল দিয়ে সাজানো জেকুচি, আর বারান্দা থেকে দেখা যায় তারা ভরা আকাশ। ছাদের বাগানে রজনীগন্ধা আর জুঁইয়ের সুবাসে ভরে আছে বাতাস। সাথে আছে ফটো কর্নার আর চা কফির আয়োজন। সব মিলিয়ে এই জায়গাটি ভালোবাসার এক নিঃশব্দ অথচ গভীর আবেশ ছড়িয়ে দেয়া স্বর্গীয় ঠিকানা। আরসি বিস্ময়ে বলে ওঠে, রিভান, এসব কখন করলেন? রিভান শুধু হাসে, সে কিছু বলে না, কারণ সে জানে কিছু অনুভূতি শব্দের পরিধির বাইরে। দুজনেই বসে খেয়ে নেয়, হেসে হেসে চোখে চোখ রেখে কথা বলে, কিছুটা গল্প, কিছুটা নীরবতা। ভালোবাসা তো এর মাঝে লুকিয়ে থাকে। হঠাৎই মেঘলা আকাশে অভিমান করে। নেমে আসে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি। কাক ভেজা হলে রিভান বলল, চলো ভেতরে যাই, ভিজে যাবে তো। সে পেছনের দিকের ছোট্ট কটেজের দিকে এগিয়ে যায়, কিন্তু আরসি ঠায় দাঁড়িয়ে থাকে সে বৃষ্টির নিচে। দুহাত ছড়িয়ে দেয়, চোখ বন্ধ করে নেয়। এই জল, এই মুহূর্তটাই চিরন্তন হয়ে থাকুক। রিভান দাঁড়িয়ে বুকে হাত ভাঁজ করে কিছুক্ষণ দেখে, এরপর ধীরে ধীরে ফিরে আসে তার কাছে। আরসি চোখ খুলে বলে, আকাশও কিন্তু আজ আমাদের সারপ্রাইজ দিল। এমন সময় বৃষ্টি আশা করিনি। রিভান হেসে এগিয়ে গিয়ে তার কনিষ্ঠ আঙুলটা ধরে ঘুরিয়ে দেয়। আরসি হেসে উঠে ঘুরতে থাকে। চারপাশে বাতাস, বৃষ্টি আর ভেজা অনুভূতির সংলাপ। একসময় রিভান বলে, অনেক হয়েছে, আর ভিজলে ঠান্ডা লেগে যাবে। আরসি তবুও যেতে চায় না। রিভান আর অপেক্ষা না করে আরসিকে কোলে তুলে নেয়। আরসি তার গলা জড়িয়ে ধরে। শরীরের ভার নয়, এই মুহূর্তে হৃদয়ের গভীরতা মেপে নিচ্ছে তারা। ভেতরের কটেজে গিয়ে দরজা লাগিয়ে দেয় রিভান। বেডের মাঝখানে ছড়িয়ে আছে গোলাপের পাপড়ি, মোমবাতির মৃদু আলো। রিভান নিজের ভেজা শার্ট থেকে পানি ঝাড়তে থাকে। আরসি পেছন থেকে একটু ইতস্তত করে বলে, চেঞ্জ করব কিভাবে, সব ভিজে গেছে। রিভান ধীরে পেছনে ঘুরে দাঁড়ায়। চোখে তার সেই পরিচিত চাহনি, যেটা আরসির হৃদয়ের স্পন্দন এক লয়ে কাঁপিয়ে তোলে। সে ধীরে কাছে গিয়ে বলে, প্রয়োজন নেই। এই স্বরটা আরসি চেনে। এই স্বরেই লুকিয়ে আছে প্রশ্রয়, আশ্রয়, অধিকার আর এক উন্মাদনার আভাস। রিভান ধীরে আরসির গালে ঠোঁট ছোঁয়। আরসি চোখ বন্ধ করে রিভানের শার্ট আঁকড়ে ধরে। তার কানে ফিসফিসিয়ে রিভান বলে, তাহলে চলুন, ভালোবাসার সমুদ্র থেকে ঘুরিয়ে নিয়ে আসে আপনাকে। আরসি কিছু বলে না, শুধু সম্মতি হিসেবে রিভানকে জড়িয়ে ধরে। নিজের শরীর দিয়ে, নিজের আত্মা দিয়ে এক হয় তারা। দুজন মিলে সেই রাতে বৃষ্টিকে সাক্ষী রেখে এক নতুন উন্মাদনার ভেতরে পা রাখে। একটা রাত যেখানে শুধু তারা দুজন ছিল। ভেজা ভালোবাসা ছিল, আর ছিল হৃদয়ের ভেতর গলে যাওয়া নীরব এক অনুভূতির মিশেল, আর সেটা হলো ভালোবাসা। আজ বিকেলটা অন্যরকম। নরম আলো, বিষণ্ণ রোদ নেমে এসেছে শহরের প্রতিটি কোণে। চারপাশে ব্যস্ততা, শব্দ, কথাবার্তা সবই চলছে যথারীতি। কিন্তু সীমান্তর মনে আজ একটা থেমে থাকা সময় বয়ে যাচ্ছে। সে আজ শহর ছেড়ে যাচ্ছে। চিরচেনা রাস্তাগুলো, প্রিয় মুখগুলো, প্রতিদিনের ছোট ছোট অভ্যেস, সব কিছুকে পেছনে ফেলে সে রওনা দিচ্ছে নতুন গন্তব্যে। বন্ধুরা, কলিগরা, প্রতিবেশীরা এসেছে তাকে বিদায় জানাতে। অনেক কথা, অনেক হাসি, অনেক শুভকামনা পেল, কিন্তু যাকে একবার দেখার জন্য মনটা অস্থির হয়ে আছে, সেই আজ আসেনি। অর্পি ঘরের মধ্যে সে আজ সারাদিন ছিল। সীমান্তের বিদায় দেখতে চায়নি সে। বিদায় মানেই তো চলে যাবে, আর অর্পির মন কোনো যাওয়ার গল্প শুনতে চায় না। তাই সে নিজেকে গুটিয়ে রেখেছে, মন বন্ধ করে রেখে দিয়েছে অনুভবের দরজাগুলো। আর সীমান্তর চোখ দুটো বারবার চারপাশে খুঁজে ফিরছিল অর্পিকে। পরিবারের সবাইকে বিদায় দেওয়ার সময় একটা মুহূর্তের জন্য হলেও দেখতে চাইছিল সেই পরিচিত মুখটা, যেখানে তার সমস্ত ভালোবাসা লুকিয়ে থাকে, কিন্তু ঠোঁট অবিনত। ইচ্ছে হয়েও উচ্চারণ করতে পারেনি কোনো অনুরোধ। শেষ পর্যন্ত এক গুমট বিষণ্ণতা বুকে চেপে গাড়িতে উঠে বসে সে।
চোখের কোণে জমে থাকা অতৃপ্ততা নিয়ে শহরটা পেছনে ফেলে নতুন জীবনের দিকে রওনা হয়। নতুন শহর, নতুন রাস্তা, সীমান্ত ধীরে ধীরে গুছিয়ে নেয় সব কিছু। চোখে অন্যমনস্ক এক অনুভব, যার মধ্যে পুরনো শহরের ছায়া আজও জড়ানো। রুমের কোণায় রাখা বইগুলো, বিছানার পাশে ছোট্ট টেবিল, পরিচিত কোনো শব্দ নেই চারপাশে, তবুও কিছু একটা যেন থেমে থেমে ধুকপুক করছে ভেতরে। গোসল করে শরীরের ক্লান্তি ধুয়ে ফেলে সে, ফ্রেশ হয়ে চুপচাপ বিছানায় বসে। তার বেডসাইড টেবিলে ভালোবাসায় ছুঁয়ে রাখা একটা ছোট্ট কাঠের ফ্রেমে বন্দি হাস্যোজ্জ্বল এক মুখ, অর্পির মুখ। হ্যাঁ, সীমান্ত এই ছবিটার সঙ্গে করে এনেছে, যেন অর্পির অনুপস্থিতিও কিছুটা সান্ত্বনা পায় তার এই সঙ্গী হয়ে থাকা ছবিটার দিকে তাকিয়ে থাকে সে। চোখে ধরা পড়ে একরাশ কোমল স্মৃতি। তাদের জড়ানো স্মৃতিগুলো সব একে একে খুলে যায় চোখের সামনে। সীমান্ত ধীরে ধীরে হাত বাড়িয়ে ছবিটার দিকে আঙুল রাখে, তারপর কপালের কাছে ঠোঁট ছুঁয়ে সেই ছবিতে দিয়ে দেয় এক নিঃশব্দ আলতো স্পর্শ। শব্দহীন ভালোবাসা, যেখানে কোনো শব্দের রূপ নেয় না, কেবল অনুভবে স্পন্দিত হয়। তারপর চোখ বন্ধ করে সে অনুভব করে, যদি কোনো এক বিকেলে অর্পি ভালোবাসার ধারে দাঁড়িয়ে থাকে, তবে হাওয়ায় ভেসে পৌঁছে যাক তার স্পর্শের উষ্ণতা। সে বুঝতে পারে সীমান্ত চলে গেলেও ভালোবাসা আজও যায়নি, কখনো যাবেও না। সময় আসবে, অপেক্ষা হোক। একটা সম্পর্ক হয়তো দূরত্বে ফিকে হয়, কিন্তু কিছু ছবি আর অনুভব চিরন্তন হয়েই থেকে যায়। ঠিক যেমন সীমান্তর বেড সাইডের টেবিলের ছবিটা, এটা সুপ্ত ভালোবাসার প্রকাশ। সকালের রোদটা আজ একটু বেশি সোনালি, আলোতে ছায়া, সব কিছুই নতুন ঝকঝকে। এমন এক সকালে দিশা, আরিয়ান আর অর্পি বেরোয় তাদের কলেজের উদ্দেশ্যে। ব্যস্ত শহরের রাস্তায় গাড়ির শব্দ, হর্নের কর্কশতা, আর মাঝেও তিনজনের হাসি ঠাট্টা সকালটা জমে ওঠে। অর্পিকে কলেজে নামিয়ে দিয়ে বাই বলে দিশা গাড়ির গতি বাড়ায়। গন্তব্য এবার তাদের ইউনিভার্সিটি। গাড়ি চালাচ্ছে দিশা, আর পাশে বসে থাকা আরিয়ান তাকিয়ে আছে তার দিকে কিছুক্ষণ ধরে। তারপর বলে ওঠে, তোকে আজ কেমন যেন টেন্স দেখাচ্ছে, ঠিক আছিস তুই? দিশা একটু হাসে, হালকা মাথা নাড়ে আর বলে, হ্যাঁ সব ঠিক আছে, আমার কথা স্যার। আর তুই কখনো ক্লাস করিস না, আজ এলি আমার সঙ্গে প্রথম। ক্লাসরুমটাও তো বোধহয় চিনিস না ঠিকঠাক। আরিয়ান গড়গড় করে বলে ওঠে, ক্লাস কে করে ইয়ার? ওই বই খাতা নিয়ে বসে থাকা আমার সহ্য হয় না, বিরক্ত লাগে রে। দিশে হেসে ফেলে। গন্তব্যে নেমে কথা বলার মাঝে ইউনিভার্সিটির সবুজ গ্রাউন্ড দিয়ে দুজনে হাঁটতে থাকে ধীরে ধীরে। পাশ দিয়ে ছাত্রছাত্রীদের দল চলছে, কেউ হাতে বই, কেউ বা কানে হেডফোন দিয়ে নিজস্ব জগতে হারিয়েছে। ঠিক এমন সময় হঠাৎ কিছু একটা ঘটে যায়। ক্লাসে যাওয়ার সময় আচানক একটা মেয়ের সাথে ধাক্কা খায় আরিয়ান। এই মুহূর্তে এই মেয়েটা তাল সামলাতে না পেরে পড়ে যায় মাটিতে। দিশা আর আরিয়ান দুজনেই থমকে যায়। মুহূর্তে চমকে ওঠে তারা। দিশা তাড়াহুড়ো করে মেয়েটিকে তুলতে এগিয়ে যায় আর বলে, তোমার কিছু হয়নি তো, ঠিক আছো? মেয়েটি মুখ তুলে তাকায়। পড়ে যাওয়ার পরেও অদ্ভুতভাবে ঠোঁটে মিষ্টি এক হালকা হাসি লেগে থাকে। মাথা নাড়ে সম্মতির ভঙ্গিতে, বোঝায় যে সে ঠিক আছে। আর তখনই খুব অস্পষ্ট এক আলো এসে নামে আরিয়ানের চোখে। মেয়েটির মুখশ্রী তাকে থমকে দেয়। শ্যামলা রঙের গায়ের রং হলেও কিন্তু মায়ার চৌচির করে হৃদয়। চোখের পাপড়িগুলো বড় বড়, সুতির একখানা থ্রি পিস পরা, সাদামাটা কিন্তু এক অন্যরকম কোমলতা মেখে আছে তার মুখটায়। সামনের দিকে পড়ে থাকা লম্বা চুলের গোছা তার শান্ত সত্তার প্রমাণ যেন। দিশা তখন মেয়েটিকে দেখে বলে, তুমি কোন ইয়ারে পড়ো? তোমাকে তো ঠিক চিনলাম না। মেয়েটি কিছু বলে না, শুধু দুই হাত উঠিয়ে কিছু ইশারা করে, বোঝায় সে ফার্স্ট ইয়ারের। আরিয়ান ভুরুকুচকে তাকার বলে, আরে মুখে বলো, এভাবে হাত পা নাড়িয়ে কি বোঝাতে যাচ্ছ? কথা বলতে পারো না নাকি? মেয়েটি স্বাভাবিকভাবে মাথা নাতে দিশা ততক্ষণে বুঝে যায় সবটা। তার মুখে হালকা বিষণ্ণতা ভর করে। আরিয়ান নিজের প্রশ্নে নিজে হতবাক। কথা শেষ হওয়ার আগেই অনুতাপ এসে চেপে ধরে তাকে। ভুল বুঝে নিচু স্বরে বলে, সরি। মেয়েটি তখনও সেই মিষ্টি হাসি ধরে রেখে ইশারায় বলে, কোনো সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। এই নির্বাক ভাষা হঠাৎই করে খুব বেশি স্পষ্ট হয়ে যায় তাদের দুজনের কাছে। যেটা কথায় বোঝানো যায় না,
সেটা চোখের ভাষায় বলে দেয় মেয়ে। দিশা একটু এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে বলে, আমরাও ফার্স্ট ইয়ারে, আমরা কি বন্ধু হতে পারি তুমি যদি চাও? এবার মেয়েটির চোখ দুটি চকচক করে ওঠে। এই ভার্সিটিতে এখন পর্যন্ত কারোর সঙ্গে তার কোনো আলাপ হয়নি। ক্লাসের ব্যস্ততা, বাসাতেও সর্বক্ষণে নীরবতা, চারপাশে অচেনা মুখ, সব কিছু মিলিয়ে যেন কোথাও খুঁজে পাচ্ছিল না আপন কাউকে। অবশেষে কাউকে পেল সে। দিশার কথায় সে একটুখানি দ্বিধা শেষে হাত বাড়িয়ে দেয়। দুজনের করমর্দনের মধ্যে দিয়ে জন্ম নেয় এক নতুন অধ্যায়ের সূচনা, বন্ধুত্বের। দিশা বলে, তোমার নামটাই তো জানা হলো না, তোমার নাম কি? মেয়েটি নিজের ফোন বের করে লিখে দেখায়, কথা। দিশা কিছুক্ষণ চুপ করে থাকে। একটা বিষণ্ণ হাসি খেলে যায় তার ঠোঁটে। মনে মনে ভাবে, কি আশ্চর্য, সে কথা বলতে পারে না, অথচ তার নাম কথা। কিন্তু খুব সুন্দর নাম, চেহারার সাথে মানানসই। তারপর দিশা পরিচয় করিয়ে দেয় পাশ ফিরে, আমার নাম দিশা, আর ও হচ্ছে আরিয়ান, আমার চাচাতো ভাই। কথা চোখ তুলে তাকায় আরিয়ানের দিকে। আরিয়ান অপলক তাকিয়েছিল মেয়েটির দিকে, চোখ সরাতে পারছে না। সেই চোখের ভাষা এত গভীর, সেখানে থেমে থাকা কোনো সমুদ্র গর্জন করছে নিঃশব্দে। কথার মায়াবী উপস্থিতি তাকে স্থবির করে রাখে। হুঁশ ফিরিয়ে চোখের পলক নাড়িয়ে স্বভাবসুলভ হাসি দিয়ে মাথা নাড়ে আরিয়ান। তাদের সেদিনের আলাপ হয়তো ছোট ছিল, কিন্তু কিছু সম্পর্ক গড়ে ওঠে নীরবতাতেই। সেদিন থেকে তিনজনই একসাথে ক্লাস করতে শুরু করে। একই বেঞ্চে বসে একটা অদৃশ্য বন্ধনে জড়িয়ে যায় তারা। আরিয়ান মুখে কিছু বলে না, কিন্তু তার ভিতরটা কেমন এক অস্থিরতায় ভরে যায়। সে বুঝে উঠতে পারে না কেন একটা মেয়ের জন্য এমন তৃপ্ত অনুভূতি হচ্ছে। যার নিজস্ব স্বর নেই, তার জন্য এতটা দুঃখবোধ জমে উঠছে তার ভিতরে। মনটা ফিসফিস করে বলে, কেন যে কেউ পরিপূর্ণ হয় না, অথচ আমাদের সব থাকতে অপূর্ণভাবে নিজেদের। আফসোস করে জীবন নিয়ে কথা। মেয়েটার নিজস্ব স্বর না থাকলেও তার চোখ বলে অজস্র কথা। আর হয়তো এই নীরবতাই সবচেয়ে জোরালো শব্দ হয় আরিয়ানের হৃদয়ের প্রতিধ্বনিত হতে থাকে, ধীরে ধীরে নীরব হতে থাকে গভীরভাবে। বিকেলের কোমল আলো ভার্সিটির লন জুড়ে ছড়িয়েছিল। ক্লাস শেষে দিশা একটু ক্লান্ত, তবুও হালকা প্রশান্ত মুখে হেঁটে যাচ্ছিল বাইরের গেটের দিকে। বই ভর্তি ব্যাগটা একপাশে ঝুলিয়ে রেখেছে, আর অন্য হাতে ধরা ফোনটা আনমনে স্ক্রল করছিল। পাশে হাঁটছিল আরিয়ান, আর কথা। হঠাৎই কাঁপতে থাকে দিশার ফোনের স্ক্রিন। একটা আননোন নাম্বার থেকে কল আসে, তা দেখে ভুরু কুঁচকে যায় দিশার। হালকা দ্বিধা নিয়ে রিসিভ করে আর বলে, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে হঠাৎ এক অদ্ভুত চেনা হাসির শব্দ ভেসে আসে। সেই হাসি কোনো পুরনো স্মৃতি হয়ে তার চারপাশে ঘুরপাক খায়। সে চেনে এই হাসি, বেশ ভালোভাবেই চেনে। ভাবনার মাঝে ওপাশ থেকে ভেসে আসে, ইতনি জলদি ভুল গেই মেরি রোজ। চোখ মুখের সমস্ত কোমলতা মুহূর্তেই কঠিন হয়ে আসে দিশার। ঠোঁটের কোণে এক অস্পষ্ট অস্বস্তির রেখা দেখা দেয়। কণ্ঠটা হিমশীতল হয়ে ওঠে। শক্ত কণ্ঠে বলে, কি চান আপনি? এভাবে ফোন করার মানে কি? মুঝে তো বাস তুম চাহিয়ে और कुछ नहीं। সাহেব, এই নামটা এক নিমিষে মাথায় আসে তার। দিশার মস্তিষ্কে এই নামটা জ্বলজ্বল করছে এখনই আওয়াজ পেয়ে। যে সম্পর্কের ধূসর পাতাগুলো দিশা পেছনে ফেলতে চেয়েছিল, সেই পাতাগুলো আজ ফের উড়ে এসে তার জীবনের জানালায় লেগে রয়েছে। সেদিনের পর থেকে প্যারা হয়ে গেছে এই সাহেব, ধোঁয়াশা হয়ে গেছে তার কাছে সে। দিশা তবুও নিজেকে শক্ত করে বলে, ফোনটা কাটছি আমি, অযথা কল করবেন না। দিশার কণ্ঠ ধীর হয়ে এলো স্পষ্ট, কিন্তু সাহেবের গলা তার কানে কেঁপে ওঠে। সাহেব বলে, এই ভুল করো না, মুঝে তুমসে বাত করনি হ্যাঁ, অ্যান্ড ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দিশা দাঁড়িয়ে পড়ে গেটের পাশে। চারপাশের কোলাহল তার কানে আর ঢোকে না, সব শব্দ স্তব্ধ। দিশা, কি কথা থাকতে পারে আমাদের মাঝে? আমি আপনাকে বুঝতে পারছি না ঠিক কি কথা ভাই। আছে রোজ দেখা করবে তো? সাহেবের কণ্ঠে এক ধরনের ছলনার চিহ্ন, যেন সে জানে কিভাবে মানুষকে কবজা করা যায়। ম্যানিপুলেট করে সে দারুণ কাজ করে। দিশা বলে, নো এ, কেন করব দেখা? হোয়াই? না করলে আমি কিন্তু তোমার বাসায় চলে আসব। রোজ, ট্রাস্ট মি, তুমি জানো না আমি যা বলি তা করে ফেলতে দ্বিতীয়বার ভাবি না। এবার দিশার চোখে আগুন ঝলসে ওঠে। ভয় নয়,
রাগ নয়, বরং একরাশ ঘৃণা আর নিজের প্রতি আত্মবিশ্বাস। মুখে বিরক্তিতে কুঁচকে বলল, গো টু হেল ম্যান। এই বলে দিশা এরপর 1 সেকেন্ডও সময় না নিয়ে ফোন কেটে দিতে, কিন্তু কেটে দেওয়ার পরও সেই আওয়াজ, সেই শব্দ, সেই মেরি রোজ বলা কথাটা কানের ভিতর বাজতে থাকে। বিরক্তিতে আর রাগে পাশে থাকা গাছের গুঁড়িতে পা দিয়ে লাথি দেয়। সন্ধ্যার ছায়া গাঢ় হতে থাকে চারপাশে। দিশার মনেও ঘনিয়ে আসে অজানা অস্থিরতা। পুরনো কোনো পাপ, কোনো ছায়া কি তবে আবার ফিরে আসছে তার জীবনে? আর ভাবল না সে। বাড়ির দিকে রওনা দেয় এবার। আরিয়ান তার বন্ধুদের সাথে দেখা করতে যাওয়ায় এসব কিছু সে জানতো না, আর দিশাও কাউকে জানায়নি। শুধু শুধু চিন্তা বাড়াতে চায় না কারো, যা হচ্ছে সে একাই সামলে নেবে। বিকেলটা নরম আলোতে ভরে উঠেছে। ক্যাম্পাসের কোণের লাইব্রেরির ঘরটা একটুখানি শান্ত, একটুখানি ঠান্ডা। ভেতরে এসি থাকায় বাইরের তাপ সম্পর্কে কেউ অবগত ছিল না। বাইরে রোদের তেজ, ক্লান্তিকর গরম যা অসহ্য ছিল। আর ভেতরে একটা নিবিড় নীরবতা। সেই নীরবতার মাঝে ঋতিব বসে আছে তার প্রিয় কর্নারে। সামনে খোলা একগাদা বই, চোখ দুটি পাতার রেখা ছুঁয়ে ছুঁয়ে এগোচ্ছে। কিন্তু মনটা আজ বেশ অস্থির। রুহিকে আজ পড়ানোর কথা ছিল প্রতিদিনের মতো। আজকেও ঠিক সময় সে প্রস্তুত ছিল ওর বাসায় যাওয়ার জন্য। কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ এসে পড়েছে হঠাৎ করে, যেটা পিছিয়ে দিলে সমস্যায় পড়বে। তাই সিদ্ধান্তটা নিতে দেরি করেনি। রুহিকে আজ লাইব্রেরিতে আসতে বলেছে। ফোন করে জানিয়েছে স্কুল ছুটির পর সোজা এখানে চলে আসতে। রুহিও নির্দ্বিধায় রাজি হয়েছে। নিজের মাকে জানিয়েছে স্কুল ছুটির পর না থেমেই রওনা হয়েছে একটা অচেনা গন্তব্যের দিকে, ঋতিভের ইউনিভার্সিটির লাইব্রেরিতে। লাইব্রেরির দরজাটা খুলে যখন সে ভেতরে ঢোকে, এসির ঠান্ডা হাওয়া গা ছুঁয়ে যায় তার। তখন সূর্যটা জানালার অল্প ফাঁক গলে ছায়া ফেলে রেখেছে টেবিলের ওপর। ঋতিভ বইয়ে মুখ গুজেছিল তখনও। হঠাৎ তার চোখের কোণ একটু নড়ে ওঠে, পাশে তাকায় আর তখনই দেখে রুহিকে। সবুজ স্কুল ড্রেসে মোড়া একটা মেয়ে, ছোটোখাটো গড়ন, গোল গোল ফর্সা মুখশ্রীটা গরমে আর ঘামে লাল হয়ে উঠেছে। কপালের বেবি হেয়ার ঘামে লেপ্টে আছে, চোখে ক্লান্তির ছায়া আর ঠোঁটে হালকা একরাশ আশ্চর্যতা। এত বড় ভার্সিটির লাইব্রেরিতে প্রথম আসা তার, তবু ভয় নেই, কারোর জন্য নয়, এসেছে তো সেই স্যারের জন্যই। রুহি এসে হেলান দিয়ে বসে পড়ে ঋতিভের সামনের চেয়ারটায়। ব্যাগটা খুলে পেছনে রাখে, একটা গভীর নিঃশ্বাস নেয়। সে অনেকটা পথ হেঁটে এখন একটু স্বস্তির ছোঁয়া পেল। ঋতিভ নিজের ব্যাগ থেকে পানির বোতল এগিয়ে দেয় রুহির দিকে। রুহি একবার ঋতিভের দিকে তাকিয়ে একটু বিব্রত স্বরে বলে, আসলে আমি উঁচু করে বোতল থেকে পানি খেতে পারি না, এটা তো আপনার, আমি কিভাবে? রুহির কথা শেষ করার আগে ঋতিভ শান্ত স্বরে বলে ফেলে, ইউ ক্যান। এই কথার ভেতর কোনো একটা অদ্ভুত দৃঢ়তা ছিল। রুহি এক মুহূর্তের জন্য থমকে যায় সম্মতি পেয়ে। তারপর ধীরে বোতলটা তুলে মুখে চুমুক দেয়। পানি ঠান্ডা ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল ঋতিবের সেই কথার স্পষ্টতা। সে চায় রুহি তার ওপর ভরসা রাখতে শিখুক। পানিটুকু খেয়ে বোতল আবার রেখে দেয় টেবিলে। একরকম নির্ভরতা তখন তার চোখে। ঋতিব নিজের বই বন্ধ করে বলে, আজ নতুন কিছু পড়াবো না, একটা চ্যাপ্টারের ওপর টেস্ট নিব, প্রশ্ন দিচ্ছি, উত্তর লিখে দেখাবে। রুহি মাথা নাড়ায়, ব্যাগ খুলে খাতা কলম বের করে। ঋতিব প্রশ্ন লিখে তার দিকে এগিয়ে দেয়। প্রশ্নগুলো দেখে রুহির মুখে হাসির রেখা খেলে যায়, কারণ এগুলো তার কমন। সে খুশি মনে বলে, আরে স্যার, এগুলো তো একদম ইজি, আচ্ছা তাড়াতাড়ি লিখে দেখাও। তার গলায় ছিল হালকা ভারী স্বর। রুহি লেখা শুরু করে। কলমের ডগা কাগজ ছুঁয়ে চলেছে নিজস্ব শব্দে। মাঝে মাঝে কিছু একটা ভাবতে গিয়ে কলম ঠোঁটে তুলছে রুহি। চোখ তুলে উপরে তাকিয়ে নিচ্ছে নিঃশ্বাস মনে করে আবার, তারপর লিখছে। সে একাগ্র মুখশ্রী দেখে ঋতিবের নিজের দৃষ্টি সরে না। সে অবাক হয়ে ভাবে কি করছে সে, কেন এমনভাবে তাকিয়ে আছে, কেন মনে হচ্ছে এই মেয়েটার সমস্ত ভাবনাগুলো শুনতে পাচ্ছে সে। চোখ নামিয়ে আবার বইয়ের দিকে তাকায় সে, কিন্তু পাতা যেন হঠাৎই ভাষা হারিয়ে ফেলেছে। সবকিছু নিষ্প্রাণ, শুধু রুহির সেই মনোযোগী মুখ ছাড়া। লেখা শেষ হলে রুহি খাতা এগিয়ে দেয়। ঋতিব খাতা দেখে, সব উত্তর ঠিক, খুব যত্ন করে লেখা, কোথাও কোনো ভুল নেই। রুহি ব্যাগ গোছাতে শুরু করে। ঋতিব ভুরু কুঁচকে জিজ্ঞেস করে, ব্যাগ গোছাচ্ছ কেন? রুহি অবাক হয়ে তাকায় আর বলে, আরে আপনি তো বলেন আজ পড়াবেন না, শুধু টেস্ট নেবেন। টেস্ট তো শেষ, তাহলে ছুটি না? রুহির চোখে একরাশ শিশুসুলভ যুক্তি। ঋতিব একটু চমকে ওঠে, তারপর মৃদু হেসে বলে, ও হ্যাঁ, আচ্ছা যাও। রুহি মাথা নাড়িয়ে
ব্যাগ কাঁধে তুলে নেয়, ধীরে ধীরে হাঁটতে হাঁটতে লাইব্রেরির দরজার দিকে এগিয়ে যায়। তার ছোট্ট শরীরটা হালকা দুলে দুলে চলেছে। স্কুল ড্রেসের কামিজটা বাতাসে নড়ে উঠছে সামান্য। ঋতীপ ওর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। দৃষ্টি শেষ সীমা ছুঁয়ে যখন মেয়েটা দরজার বাইরে চলে যায়, তখন ঋতীপের মুখে একটুখানি মুচকি হাসি ফুটে ওঠে। ভেতরে এক অদ্ভুত নরম অনুভব খেলে যায়, যা ভালোবাসা নয়, তবুও তার চেয়েও মধুর কিছু। হয়তো আগাম কোনো অজানা গল্পের শুরু, অথবা নীরব কোনো অনুভূতির যাত্রা। লাইব্রেরির নীরব বিকেলটা আজ সাক্ষী হয়ে রইল সেই অনামা অনুভবের। রিভান আর আরসি আজ বাড়ি পৌঁছায় যেন এক যুগ পরে বাড়ির উঠোনে ফিরে এসেছে দুটো মানুষ। ক্লান্ত চোখে কিন্তু প্রশান্ত মুখে তারা সবার ভালোবাসায় সিক্ত হলো। ফ্রেশ হয়ে নিচে নেমে এলো দুজন। ব্যাগ ভর্তি উপহারের প্যাকেট খুলে একে একে সবাইকে দিয়ে যাচ্ছে তারা। শাড়ি, পারফিউম, মাফলার, হাতঘড়ি, চকলেট আর নানান টুকটাক জিনিসে বাড়ি খুশির রঙে রঙিন হয়ে ওঠে। মাহফুজা বেগম হেসে বলেন, দেখি তো আমার জন্য কি এসেছে। আরসি একটা শাল কিনেছিল দাদির জন্য, সেটা নিয়ে বলে, দেখো তো পছন্দ হয় কিনা। মাহফুজা বেগম তো খুব পছন্দ হয়, তাকে বেশ মানিয়েছ এতে। বাড়ির সবাইকে টুকটাক উপহার দেওয়া হয়। উপহার দেওয়া শেষে শুরু হলো গুরুত্বপূর্ণ আলোচনা। রিভান আরসির অপেক্ষাতেই ছিল সবাই। তারা সবাই বসে রিহান আর কেয়ার বিয়ের আলোচনা করছিল। রিহানের এসব শুনে ঠোঁটে চঞ্চল হাসি ফুটে ওঠে, চোখে উজ্জ্বল উত্তেজনার ছাটা। কালকে কাজে ডাকা হবে বললেন মাহফুজা বেগম। ছোট করে একটা অনুষ্ঠান, ঘনিষ্ঠ আত্মীয়রা আর পাড়ার কয়েকজনকে ডাকলেই হবে। কথা যোগ করলেন সীমা। রিহান উচ্ছ্বসিত হয়ে বলেই ফেলে, উফ, এই দিনের জন্যই তো অপেক্ষা করছিলাম আমি, কেয়া আমার হবে। কেয়া তখন বসার ঘরের একপাশে বসেছিল, মাথায় নিচু, চোখে লাজুক হাসি। ওর আশেপাশে রঙিন আলো, চোখে কাঁচের বালা আর মেহেদির ঘ্রাণ, আগাম প্রেমের ঘ্রাণ ছড়াচ্ছে। আর রিহানের কথায় লজ্জায় আরও গুটিয়ে গেল বেচারি। দিশা খাপাটে হেসে বলে, আহা রিহান ভাইয়া, আপনি যে আসল সুপার রুস্তম, কে আপুর মতো অপসরা আপনার বউ হবে, এ ব্যাপারটা আমি মানতে পারছি না ভাই, সরি। রিহান চোখ রাঙিয়ে হিসি বলে, তুই চুপ কর, তোর কপালে তো জামাই নেই, তাই আমার সুখ সহ্য হচ্ছে না। ওর পিঠ ঠোঁট কামড়ে বলে, ভাইয়া দিশাকে বকবে না, ও তো ঠিকই বলেছে, কে আপু ডিজার্ভ বেটার। রিহান নখ কামড়ে বলেন, তুইও শুরু করলি, সবে বুঝি আমার শত্রু হয়ে গেছে। এই বলে নাটকীয়ভাবে উঠে দাঁড়িয়ে বলে, ধর আমি যাচ্ছি। আরিয়ান পেছন থেকে বলে, যা বাবা, চলে গেল তো। ঋতীপ নির্লিপ্ত কণ্ঠে বলে, ভাইয়াকে একা পেয়ে এভাবে মৌসির মতো সবাই ঝাঁপিয়ে পড়বি, থাকবে কিভাবে, স্বাভাবিক চলেই যাবে, শুধু যাওয়ার আগে একটু ড্রামা করে গেল, এই যা। ঘর জুড়ে হাসির বন্যা বয়ে যায়। দিশা এবার ভুরু নাচিয়ে বলে, আচ্ছা ভাইয়া, এরপর কিন্তু তোমার পালা, তাই তৈরি হ। ঋতীপ অবাক হয়ে কপাল কুঁচকে বলে, কিসের পালা? আরিয়ান, দিশা আর অর্পি তিনজনে একসাথে চিৎকার করে বলে, বিয়ের। ঋতীপ বিরক্ত গলায় বলে, তোদের সাথে আসলে থাকা যায় না, যাচ্ছি আমি। এই বলে সে গম্ভীর মুখে উঠে চলে যায় নিজের ঘরের দিকে। তবে সবার হাসির রেশ থেকে যায় ঘর জুড়ে। রাতটা অনেকটাই গড়িয়ে গেছে। মাহফুজা বেগম এবার আদেশে সুরে বলেন, চল সবাই ঘুমোতে যাও, কাল অনেক কাজ আছে, তোমাদের সবারও কিন্তু অনেক দায়িত্ব। সবাই মাথা নাড়িয়ে যে যার ঘরে চলে যায়। ঘরগুলো একে একে নিস্তব্ধ হয়ে আসে। কেয়া তার রুমে যায়, অর্পি আর আরিয়ান নিজেদের ঘরে। দিশা উঠে পড়ে, ধীরে ধীরে নিজের কক্ষে ঢোকে। সন্ধ্যার আলো ধীরে ধীরে গাঢ় হয়ে রাত্রির ছায়া মিশে যাচ্ছিল। আরসি নিজের রুমে ঢুকে জানালার পর্দা টেনে লাগিয়ে নরম আলোটা জ্বালিয়ে দেয়। বিছানার এক পাশে বসে ফোন হাতে নেশে ডায়াল করে মায়ের নাম্বারে। নিজের মায়ের কণ্ঠস্বর পায় অবশেষে। ওপাশ থেকে তিনি বলে, আর সীমা কেমন আছিস রে? ওনারা কেমন আছে সবাই? ভালো আছি মা, এখানকার সবাই খুব ভালো। প্রথম দিন থেকেই সবাই একদম আপন করে নিয়েছে আমাকে, তুমি আমাকে নিয়ে আর চিন্তা করো না। ওপাশ থেকে নিঃশেষ শব্দে ভেসে আসে স্বস্তির নিঃশ্বাস। আরসির মা বলেন, এই শুনেই তো শান্তি পাই মা আমি, তুই যেন সুখে থাকি সবসময়, রিভানকে ভরসা করি। আরসির ঠোঁটের কোণে নরম এক হাসি খেলে যায়। স্বামীর কথা উঠলেই তার মুখে অনুচ্চারিত এক দীপ্তি ফুটে ওঠে। এরপর মা মেয়ের মধ্যকার ছোট ছোট কথা, রান্নাবান্না, দূরের আত্মীয়দের খবর, এসব নিয়ে গল্প চলতে থাকে। মার পর কথা ছোট বোন রুহির সাথে। রুহি উচ্ছ্বসিত গলায় বলে, আপু কেমন আছো? ভালো আছি রে, তোর জন্য একটা সুন্দর জিনিস এনেছি, সময় করে দিয়ে আসবো।
রুহির কণ্ঠে খুশির ঝলক। সে বলে, তা দেবে, ঠিক আছে, কিন্তু আগে তোমার আর জিজুর ছবিগুলো দাও তো, কোথায় কোথায় গিয়েছো দেখি। আরসি হেসে বলে, আচ্ছা আচ্ছা, পাঠিয়ে দেবো। রুহি শোন, বাড়ির সব কিছু তোকেই সামলাতে হবে, বুঝেছিস, আর মায়ের খেয়াল রাখবি। এইভাবে দু বোনের কথায় সময় কেটে যায়। কথার মাঝে যে ভালোবাসা ছিল তা দূরত্বের মাঝেও নিবিড় বন্ধন। কিছুক্ষণের মধ্যে ফোনটা রেখে দেয় আরসি। তখনই ঘরের দরজায় হালকা শব্দ আসে। রিভান ঘরে ঢোকে, ক্লান্ত চোখে কিন্তু প্রশান্ত মুখ। বলল, আমার সাথে কথা বললে? আরসি মাথা নাড়ে আর বলল, হ্যাঁ, সবার সাথে কথা হলো, রুহির সাথেও সবাই ভালো আছে, আপনার কথা বলল। রিভান বিছানার পাশে বসে একবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, সময় করে ঠিকমতো কথাই বলা হয়নি, কিন্তু মনের মধ্যে সবসময় ভাবনায় থাকে তারা। আরসি কোমল গলায় বলে, আপনি ব্যস্ত, সেটা ওনারাও বলছেন, আমি বলে দিয়েছি, চিন্তা করবেন না। আপনি খেয়ে এসেছেন তো? রিভান মৃদু হেসে মাথা নাড়ে, হ্যাঁ খেয়েছি, ঘুমাবো এখন। আরসি দাঁড়িয়ে উঠে বিছানার চাদরটা ঠিক করে দেয়, বালিশ গুছিয়ে নেয়, হালকা হাতের ছোঁয়ায় রাতকে আরামদায়ক করে তোলে। আরসি বলে, কাল তো সকাল সকাল হাসপাতালে যেতে হবে, আপনি তাড়াতাড়ি শুয়ে পড়ুন। রিভান নরম করে বলে, তুমিও আসো আমার পাশে, জার্নির রেশ কিন্তু তোমারও কাটেনি। এসে থেকে দেখি নিচে ছিলে, রেস্ট নাওনি তো, আসো এবার। মাথা নেড়ে আরসি বিছানায় আসে, দুজন পাশাপাশি শুয়ে পড়ে। ঘরের বাতাস যেন গাঢ় শান্তির মতো মুড়ানো, হালকা নিস্তব্ধতায় একটু অস্বস্তি নেই, বরং আছে প্রশান্তি, ভালোবাসা এবং আর নির্ভরতার ঘ্রাণ। আরসি পাশ ফিরে শোয়, চোখে হালকা ঘুমের ছোঁয়া। ঠিক তখনই রিভান ধীরে কাছে এগিয়ে আসে, এক হাতে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। আরসির পিঠে তার নিঃশ্বাসের উষ্ণতা ছড়িয়ে পড়ে। রিভান তার মুখটা আরসির ঘাড়ে গুঁজে দেয়। দিনের সব ক্লান্তি সেখানে গলে যায়। কোনো কথা নেই, আর নেই কোনো শব্দ, শুধু দুটো মানুষের শান্ত নিঃশ্বাস আর আরসির পাশে থাকা তার হঠাৎ করে প্রিয় হওয়া মানুষের হৃদয়ের স্পন্দন।